আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। ছেঁড়া শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? জাঙ্কুকের মুখে কথাটি শুনে অপমানে মুখ থতমত হয়ে যায় তের। তেকে এভাবে নীরব থাকতে দেখে জাঙ্কুক আবার একই প্রশ্ন করলো, কি হলো, ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? তে এবারও নিশ্চুপ। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন শাড়ি পরে এসেছো? হ্যাঁ, আসলে ছেঁড়া শাড়ি পরে আসিনি, আসার সময় রিক্সার সাথে লেগে ছিঁড়ে গেছে। তের ভয় শুধু জাঙ্কুকের কথাতে স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবিকে কি জবাব দেবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবি থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাধারণতাবশত শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। তো শাড়িটা পাল্টে আসা যায়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আমি সুগার বান্ধবী। সুগার বান্ধবী মানে আমার ভাই সুগার? জি। ওহ আচ্ছা ঠিক আছে, আমি সুগারকে ডেকে দিচ্ছি, তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। প্রতি উত্তরে তে কিছুই বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে সুগাও সেখানে এসে উপস্থিত হয়। কি রে, কি হয়েছে? ভাই আমাকে পাঠালো, বললো তোর নাকি কি লাগবে। আমার শাড়িটা ছিঁড়ে গেছে। ও মা, ছিঁড়লো কিভাবে? সুগার কথা শুনে তে ইচ্ছে করছে আরেকবার শাড়িটা ছিঁড়ে দেখাতে ওকে। তোদের বড়লোকের বিয়েতে আসার মতো যোগ্যতা আমার নেই, এজন্যই আমি আসতে চাইনি। ভাবি থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপাল দুঃখতা আছে, আবার তোর ভাই ও তার বন্ধুদের সামনেও অপমানিত হলাম। আমি বরং বাড়িতেই চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না? তা কি হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। সুগাতের কোনো কথা না শুনে ওকে টেনে নিয়ে বাড়ির ভেতরে যায়। তে আর সুগার বন্ধুত্বের বয়স খুব বেশি নয়, ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনে পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভেবেই বসে যে দুজনের মাঝে নিশ্চয়ই কিছু আছে। তবে এসব কিছু সুগা কিংবা তে কেউই ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। সুগার মা জিন তেকে একটা লাল রঙের শাড়ি দিয়েছেন। তে শাড়িটা পরে বাইরে আসতে আসতে ওর বাকি বন্ধু বান্ধবীরা সবাই চলে আসে। তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস আমার কত খারাপ লাগছিল। কেন রে, সুগা তো ছিল তাই না? যাই হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। সুন্দর তো বটেই, সুগার মা দিয়েছে। উনি শাড়ি দিয়েছে? কেন দিয়েছে? আমার শাড়িটা ছিঁড়ে গেছে, এখন দয়া করে এটা জিজ্ঞাসা করিস না যে কিভাবে ছিঁড়ে গেছে। বিস্তারিত বলার মতো মুড নেই এখন আমার। ওহ, তোরাও এসে গেছিস, আয় আয়, তোরা আগে আগে খেয়ে নিবি। খাবার খাওয়ার সময় একবার জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়ে যায় তের। জাঙ্কুককে দেখলে ওর কিছু মুহূর্ত আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছা করে মাটির সাথে মিশে যেতে। তে অস্বস্তিতে ঠিক মতো খেতেও পারছে না। সুগা, তোর ভাইকে দেখতে না অনেক জোস। উফ, চোখগুলো মারাত্মক। আরে ওর ভাইয়া না ছবির থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর। আমি তো এক্ষুনি সিধা থেকে ফিদা হয়ে গেছি। এই তুই আবার ছবি কোথা থেকে পেলি? কেন, সুগা ফোনে দেখিয়েছিল না আমাদের? তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি। কি তোর ফ্রেন্ড লিস্টে আছে? না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, করবেও না, ভাইয়া তার ফ্রেন্ড লিস্টে আননোন কাউকেই রাখে না। বাহারে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়া বিদেশিনীদের তো ঠিকই রাখে লিস্টে, আমি তো কমেন্টেও দেখেছি। তুই তো আমার বান্ধবী, ভাইয়ার তো আর না। আর বিদেশিনীরা হলো ভাইয়ার ক্লাসমেট, তো ওরা পরিচিত তাই লিস্টে আছে। ঢং। এই দেখ দেখ, ওর দিকে তাকা। ইস, কি সুন্দর করে হাসে। আল্লাহ, হাসলে কেমন চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। মরেই যাবো এবার আমি। এই খবরদার নজর দিবি না কিন্তু, বলে দিলাম। খাবার খাওয়ার পুরো সময়টাতে তে সুহার বোগাম চুপি ছিল। কি শুরু করেছিস তোরা বলতো? মেয়ে হয়েও ছেলেদের প্রতি এত ছুকছুকানি কেন? তোর কি? হ্যাঁ, তুইও কর। তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলে তাই না রে? কি শুরু করেছিস বলতো তোরা? এটা একটা বিয়ে বাড়ি, চুপ কর প্লিজ। তের কথাতে সবাই থেমে যায়। এবার খাওয়া শেষ হতে তে বেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবার সে ভুলবশত একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এটো হাত গিয়ে লাগে জাঙ্কুকে ধবধবে সাদা পাঞ্জাবিটিতে। এমন বিচ্ছিরি ঘটনার জন্য এবার সত্যি সত্যি তে ইচ্ছে করছে মাটির ভেতর লুকিয়ে যেতে। জাঙ্কুক রাগে ক্ষোভে কথা বলতে যেন ভুলে গেছে। চারপাশে তাকিয়ে নিজের রাগকে সে কন্ট্রোলে এনে ফেলে। পাগল তুমি? হ্যাঁ, দেখে চলতে পারো না? সরি। তে পুরো কথা শেষ করার আগে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। তের বাকি বন্ধুদের বাড়ি
হচ্ছে তের বাড়ি। কথা ছিল বিয়ে শেষে সুগা ওকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু সুগার অবস্থা তো এখন নাজেহাল। জাংকুক আর সুগার একমাত্র বোন হচ্ছে সানা। সবার বড় হচ্ছে জাংকুক, তারপর সানা, আর সবার ছোট হচ্ছে সুগা। সুগার সানা পিঠাপিঠি হওয়াতে দুজনে ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মাঝে সখ্যতা ও ভালোবাসাও বেশি ছিল। তাই আদরে বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে অবস্থা তার খারাপ হয়ে গেছে। এমন অবস্থায় তেকে বাড়িতে পৌঁছে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। চলতে আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টো পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় হয়তো গাড়ি পাবি না। তাহলে তুই যাবি কিভাবে? সুগার যে অবস্থা, ও তো তোকে দিয়ে আসতে পারবে না। ওদের কথার মাঝে এসে উপস্থিত হয় জাংকুক। সমস্যা নেই, তোমরা যাও, আমি পৌঁছে দিচ্ছি। তাই নাকি ভাইয়া? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাংকুকের সাথে যেতে হবে ভেবে যেন তের হাত পা কাঁপছে ভয়ে। তে আর চোখে একবার জাংকুকের দিকে তাকালো, দেখলো সাদা পাঞ্জাবি পাল্টে সে কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে। তের বন্ধু বান্ধবীরা সবাই চলে যাওয়ার পর তে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আপনি একটু দাঁড়ান, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন? এই শাড়িটাতে কি সমস্যা? এটা তো আমার না, আপনার মায়ের। তাতে কি, ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে নাও। আমার না, আমার ভাবির শাড়ি ওটা। সে যাই হোক। তে শাড়ি নিয়ে এসে দেখে সুগা এখনো কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়া এখন সম্ভব নয়। তাই তে জাংকুকের সাথে গিয়ে গাড়িতে গিয়ে বসে। পুরো রাস্তায় শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া ছাড়া আর কোনো কথাই বলেনি জাংকুক। কিছুক্ষণ পর বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। তে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে যায়। এই কি তো, ভাবির শাড়িটা সে ছিঁড়ে ফেলেছে, তার মধ্যে এত রাত করে বাড়িতে ফিরেছে। ভয়ে ভয়ে তার অবস্থা খারাপ। ভদ্রতার খাতিরে জাংকুককে বাড়িতে আসতে বলা তো দূরে থাক, বাড়ি পর্যন্ত বলেনি সে। এদিকে তের এমন ব্যবহারে জাংকুক একটু অবাক হলেও পরক্ষণেই আবার নিজেকে সামনে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে দিল নিজের বাড়ির দিকে। বাড়ির দরজা নক করতে দরজা খুলে দেয় সোবিন, মানে তের বড় ভাই। তেকে দেখে রেগে মেগে মারতে আসতে নিলে তের ভাবি তাকে আটকায়। তেকে মারতে না পারলেও তার ভাই ইচ্ছা মতো বকাবকি আর গালাগালি করে নিজের রুমে চলে যায়। তে, এই শাড়িটা কার? তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। ব্যাস, তের কথাটা শোনা মাত্রই ভাবির আসল রূপটাও বের হয়ে যায়। তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? তোকে তো আমি এক্ষুনি খুন করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়াই পড়াই কি আমার জিনিস নষ্ট করার জন্য? ইয়ঞ্জনে মারের সাথে সাথে তার মুখটাও চলছে। বিশ্রী সব ভাষায় গালাগাল দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করছে সে। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় জাংকুক। তার হাতে পার্সটা ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল, যেটা ফেরত দিতে জাংকুক গাড়ি ঘুরিয়ে আবার এদিকে এসেছে। আর এসেই এমন ঘটনা দেখে সে অবাক চোখে তাকিয়ে থাকে। এভাবে এত বড় মেয়েকে কেউ মারে? এই দৃশ্য দেখার পর জাংকুক যেন নিজের রাগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তেকে এভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকে চরমে পৌঁছে গেছে। রেগে গেলে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞান শূন্য হয়ে কি কি যে করতে পারে সেটাও সকলের ধারণার বাহিরে। সে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বে বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে যায়, যেটা দেখে জাংকুক আর এগোয় না। মেয়েটি ইয়ঞ্জুনকে তে থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে, কি করছো আপু? এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। তুই এখানে এসেছিস কেন জেনি? ঘরে যা তুই। ওর কত বড় কলেজা, আমার শাড়িও ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে জেনি ইয়ঞ্জনের হাত থেকে তেকে ছাড়াতে সক্ষম হয়। আপু, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? হ্যাঁ মারছি, আরো মারবো। তোর এত দরদ কেন ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিচ্ছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল ইয়ঞ্জুন। এদিকে উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তে। ঘর থেকে সোবিন ডাক দিলে ইয়ঞ্জুন সেখান থেকে চলে যায়। এইদিকে সবকিছুই মূল দরজার সামনে দাঁড়িয়ে থেকে দেখছিল জাংকুক। এই দিকটা অন্ধকার থাকায় বাড়ি কেউই তাকে দেখেনি। তে তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। তারপর জেনি তাকে ঘরে নিয়ে যায়। তে আর জেনি সেখান থেকে চলে গেলে জাংকুক কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, তারপর পাঁচটা সাথে করে নিয়েই নিজের বাড়িতে চলে যায়। ভাত খাবি? না, আমি খেয়ে এসেছি। ওহ আচ্ছা, তাহলে শাড়িটা পাল্টে শুয়ে পড়। কথাটা বলে জেনি বিছানার একপাশে শুয়ে পড়ে। রাত পোহালে সকাল 7টায় তাকে শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ার পাশাপাশি একটা শোরুমে সেলস ওমেনের চাকরি করে। এতে মোটামুটি ভাবে তার পড়াশোনা খরচ চালিয়ে যা পয়সা বাঁচে সেগুলো তার বড় বোন ইয়ঞ্জুনকে দিয়ে দেয়।
তে শাড়িটা পাল্টে অন্য একটা পোশাক পরে জেনি পাশে শুয়ে পড়ে। আপু, তোমায় না বলেছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমে কথা বলেছিলে, লোক কবে নেবে তারা? তে আগে তোর পরীক্ষা শেষ হোক, পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। না আপু, দেখা যাবে না, আমার চাকরি লাগবেই। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি তাহলে হয়তো ভাবিও আমাকে একটু আদর করবে। তের কথা শুনে জেনি তের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা, সকালে কলেজ আছে না? আপু, কিন্তু তুমি চুলে হাত বুলিও না, ভাবি চুল টেনে মেরেছে তো, খুব ব্যথা লাগছে। তের কথা শুনে জেনির চোখে আপনা আপনি পানি চলে এলো। ইয়ঞ্জুন, তখন যে আমি মারতে গেলাম বাধা দিলে কেন? আর দিলে যখন, এখন তুমি তেকে কেন মারলে? আরে রাত করে বাড়িতে ফিরেছে, এজন্য তুমি ওকে মারতে গিয়েছিলে। ও তো আমাকে বলে গিয়েছিল, এজন্য তোমায় থামিয়েছি। কিন্তু ও কি করেছে জানো? আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না কি করব? কোলে বসিয়ে আদর করব? এই, তুমি আপুটাকে কি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসারে আবার পড়াশোনাও করাচ্ছ। সকালবেলা জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে, যাতে করে তার ঘুমটা ভেঙে যায়। হ্যালো ভাইয়া, কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া, কিন্তু বাড়ির সবাই কোথায়? বাবাকে ফোন দিলাম, ধরলো না। মাকেও দিলাম, মাও ধরলো না। তাই এখন তোমাকে ফোন করলাম। আর বলিস না, তোর বিরহে সারা রাত সকালে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পাইনি। ওহ আচ্ছা, তুমি কাঁদোনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যে কঠোর মনে তো হয় না। সানার কথা শুনে জাঙ্কুক প্রসঙ্গ পাল্টিয়ে অন্য সব কথা বলতে শুরু করে। কিছুক্ষণ সানার সাথে কথা বলার পর জাঙ্কুক ফোনটা রেখে দিয়ে নিজের রুম থেকে বের হয়। তখনই জাঙ্কুক লক্ষ্য করলো একটা সাদা পোশাক পরিহিত মেয়ে সুগার রুমের দিকে গেছে। জাঙ্কুকও মেয়েটি পেছন পেছন যায়। মেয়েটি সোজা গিয়ে দাঁড়ায় সুগার বিছানার পাশে, আর এইদিকে সুগা তো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই, কে তুমি? কারো আওয়াজ পেয়ে হকচকে পেছনে তাকায় তে। পেছনে ফিরে জাঙ্কুককে দেখে ঘাবড়ে যায় সে। তুমি এখানে কেন? মানে আসলে আমি সুগাকে ডাকতে এসেছিলাম। এই, তোমার কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? জাঙ্কুকের কথা শুনে তে ভীষণ অবাক হয়ে যায়। সে তো প্রায়ই এই বাড়িতে আসে। সত্যি বলতে জাঙ্কুক আর সুগার মা অসম্ভব ভালো মানুষ। তার আদর এবং আশকারায় তের অবাধ চলাফেরা রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। কখনো তো এটা মনে হয়নি যে সুগার রুমে ঢুকতে হলেও তার সেন্স প্রয়োজন। সে কি আসলে এতটা ননসেন্স? কিছু বললেই এরকম চুপ করে থাকো কেন? আসলে এখন তো এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছিলাম সুগাকে কলেজে নিয়ে যেতে। ওহ আচ্ছা, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? জি হ্যাঁ, সম্পূর্ণ সাদা। এক মুহূর্তের জন্য তো আমি তোমাকে ভূতই ভেবেছিলাম। সে যাই হোক, তুমি বরং একটা কাজ করো, তুমি একাই আজকে কলেজে চলে যাও। সুগা গতকাল রাতে অনেক রাত করে ঘুমিয়েছে, ওর আজকে যেতে হবে না কলেজে। জাঙ্কুকের কথা শুনে তের এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়া এবং আসার জন্য 20 টাকা করে দেওয়া হয়। যেতে 10 টাকা ভাড়া আর আসতে 10 টাকা ভাড়া, কিন্তু সে টাকা তো তে খরচ করে ফেলেছে। কারণ সুগার কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে সুগাদের বাড়িতে আসে, তারপর সুগার বাইকে করে তারা দুজন একসাথে কলেজে যায়। আর এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে, এদিকে 10টায় ক্লাস, সময়ও কম, হেঁটে যথাসময়ে পৌঁছানো সম্ভব নয়। ওদিকে প্রথম ক্লাস মিস গেলে স্যারেরা বাড়িতে ফোন করবে, বাড়িতে ফোন করলে ভাইয়া মেরেই ফেলবে। এই কি হয়েছে? কিছু না, আমি তবে যাই। এই দাঁড়াও, একটু আমার ঘরে আসো তো। কেন? তোমার পার্সটা নিয়ে যাও। এদিকে তে তো তার পার্সের কথা ভুলেই গিয়েছিল। অকেজো জিনিসের কথা মনে রেখে বা কি লাভ? অকেজো বলার কারণ হলো পার্সটা শুধু দেখানোর জন্য ছিল, ওটাতে আদৌ কোনো টাকা পয়সা নেই। বাকি রইল ফোন তো তার কোনো কালেই ছিল না। খুব বেশি প্রয়োজন হলে সে ভাবি কিংবা জেনির ফোন দিয়ে মিস কল দেয়। জাঙ্কুকের থেকে পার্সটি নিয়ে সে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। আর বাড়ি থেকে বের হতেই দ্বিধান্বিত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করে সে। দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে ভাবে কলেজে যাবে নাকি বাড়িতে যাবে। মার তো আজ কপালে এমনিতেও আছে অমনিতেও আছে। এদিকে বারান্দায় দাঁড়িয়ে জাঙ্কুক তেকে লক্ষ্য করছিল। মেয়েটা কি শুধুই বোকা নাকি একটু পাগল স্বভাবেরও? সমস্যাটা কি? এভাবে কেন চরকির মতো ঘুরপাক করছে? জাঙ্কুক আর কিছু না ভেবে তের সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে, রাস্তায় এমন চরকির মতো ঘুরছো কেন? না মানে এমনি, আমি যাচ্ছি বলে তে উল্টো পথে হাঁটা ধরে। এই কলেজ তো এদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। আজকে কলেজে যাব না, আমার কাছে টাকা নেই। মুখ ফসকে বলে ফেলেছি। তের
তের কথাতে জাঙ্কুক অবাক না হয়ে পারল না। কলেজে যাওয়ার মতো টাকা নেই। তের সম্পর্কে না চাইতেও তার অনেক কৌতূহল জমতে শুরু করে। ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। 2 মিনিট দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি। যাক বাবা, আজ তবে ভাই ভাবির হাত থেকে নিস্তার পাওয়া যাবে। এই মেয়েটা সত্যি পাগল মনে হয়। এই যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ। গাড়িতে বসার সাথে সাথে তে হাত ঘড়িতে দেখছে আর ছটফট করছে। জাঙ্কুক তো এদিকে নির্বাক। এক সময় অস্থির হইতে বলেই ফেলে, আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? তের কথা শুনে জাঙ্কুকের তো অনেক বেশি রাগ উঠে যায়। সিট বেল্ট বেঁধে নাও, কুইক। জাঙ্কুকের কথা মতো তেও সিট বেল্ট বাঁধতে শুরু করে, কিন্তু তার পূর্বে স্পিড বাড়িয়ে জাঙ্কুক ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাব তো, মরে যাব। প্লিজ প্লিজ আস্তে চালান। জাঙ্কুক তবুও গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে বিদ্রুপ করার আগে কথাটা মনে ছিল না? এদিকে তে ভয় পেয়ে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে। তে এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে হঠাৎ করে জোরে ব্রেক করে জাঙ্কুক। সঙ্গে সঙ্গে তে হুমড়ি খেয়ে পড়তে নেয় গাড়ির স্টিয়ারিং এর উপর। তবে তার আগে স্টিয়ারিং এর উপর হাত মেলে ধরে তেকে কভার করে নেয় জাঙ্কুক, যাতে তে ব্যথা না পায়। কয়েক মিনিটে কি থেকে যে কি হয়ে গেল তে কিছুই বুঝতে পারলো না। সে তো ভেবেই নিয়েছিল আজই তার জীবনের শেষ দিন। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছুই হয়নি। তে জাঙ্কুকের দিকে তাকাতে লক্ষ্য করলো জাঙ্কুক রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আজব, এখানে তের দোষটা কোথায়? গাড়ি জোরে চালালো সে, জোরে ব্রেক করলো সে, আবার রাগও দেখাচ্ছে সে। এটা কি মগের মুলুক নাকি? দেখো তো কি করলে। তে জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে জাঙ্কুকের হাতের দিকে তাকালো এবং দেখলো তের নখের আঁচড়ে হাত কেটে রক্ত বের হচ্ছে। ওহ আল্লাহ, প্রত্যেকবার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবেই। এইভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাতে চাইছো? লাভ নেই, দরজা লক করা। এই দেখুন, দুঃখিত, সরি, আমি দেখিনি, আসলে আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার বলবে না তো। বিরক্ত লাগে আমার, কিছু হলেই সরি। আজব, মানুষ ভুল করলে সরি বলবে না তো কি থ্যাংক ইউ বলবে? প্লিজ দেখুন, আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি এখন যাই। তের কথাতে জাঙ্কুক বিরক্ত হয়ে দরজা খুলে দিল। তারপর বলল, যাও। তে গাড়ি থেকে নেমে যায়। কি ভেবে যেন জাঙ্কুকও গাড়ি থেকে নামে, কিন্তু সে তো তের নামটাই জানে না, কি বলে ডাকবে। এই যে এই মেয়ে। জাঙ্কুকের ডাকেতে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক তের সামনে এসে তের হাতে 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? সুগা তো আর আসবে না, আর আমিও তো তোমাকে নিতে আসবো না। কলেজ থেকে বাইকে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই, 10 টাকা লাগবে মাত্র। সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে নেব। এ টাকা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে জাঙ্কুকের হাতে আবার টাকাটা ধরিয়ে দিয়ে তে দৌড়ে কলেজের ভেতর চলে যায়। জাঙ্কুক কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলো। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে তার কি? এত বেশি মাথা ঘামানোর তো কিছু নেই। তাই সে আর বেশি ভাবনা চিন্তা না করে গাড়িতে গিয়ে বসে। কি রে তে, কতদিন ধরে চলছে এসব? তুই এমনটা করতে পারলি তে? তলে তলে এত কিছু, তা মাত্র একদিনেই? সত্যি করে বলতো, ওর সাথে তোর আগে থেকে ভাবটাপ চলছে তাই না? ইয়া মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগ না দিয়ে একাই নিলি? তে ওদের তিনজনের কথা না হয় বাদ দিয়ে দিলাম, আমি আর সুহু কি দোষ করলাম? তুই আমাদের কেন জানালি না? ওদের কথাগুলো সব যেন তের মাথার উপর দিয়ে যাচ্ছে। টিফিনের সময়ও কেউ তের সাথে কথা বললো না। আরে তোর আমার সাথে এরকম করছিস কেন? না বললে বুঝবো কি করে? কি করেছিস সেটা তো বল। আহা গো সোনা গো আমার, এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কি করেছো তুমি বোঝো না? আমি সত্যিই বুঝতে পারছি না, বিশ্বাস কর। জান আমার ময়না পাখি, বল সব মিথ্যে, বল তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। আজব, কার সাথে? কার আবার? সুগার ভাইয়ের কথা বলছি, বুঝতে পারছিস না? তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যাক বাবা, তাহলে তো ভালোই হলো, আমাদের চান্স আছে। আচ্ছা, উনি যে সিঙ্গেল, তুই এত শিওর হয়ে বলছিস কিভাবে? আর বল, শিওর আমি 100% শিওর। তার আইডি ইনস্টাগ্রামে আমি চিউনি তল্লাশি চালিয়েছি বস। সে 100% সিঙ্গেল, পিওর সিঙ্গেল। বুঝিস না, ক্রাশদের জন্য মাঝে মাঝে একটু গোয়েন্দাগিরি করতেই হয়। শোন লিসা, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার, খুবই বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। আমাদের বোকারানি পড়াশোনাটা না হয় তুমিই করো কেমন? না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। সুগার ভাইয়ের বিষয়টা আমরাই দেখে নেব, বুঝেছো? তাই বলে একটা ছেলেকে নিয়ে তোরা তিনজন মিলে টানাটানি করবি নাকি? হ্যাঁ করব, প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের তো 4 বিয়ে জাহেজ আছে, 4 নম্বর সতীন না হয় আমরা তোকেই বানাবো। কি বলিস সবাই? জিসুর কথাতে বাকি সবাই হেসে উঠলেও তের এসব কথাবার্তা একদমই ভালো লাগে না।
এদিকে জাঙ্কুক বাড়িতে ফিরে দেখে সুগাবাদের সবাই ঘুম থেকে উঠে গেছে। মেহমান যারা ছিল তারাও খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাঙ্কুক ওদের সবাইকে গাড়িতে তুলে দিয়ে এসে খেতে বসে। মা, তুমি খেয়েছো? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল মা, তুমিও বসো। সুগা কি ঘুম থেকে ওঠেনি এখনো? না। জাঙ্কুক খাবার খাচ্ছিল, তখনই জিনের চোখ পড়ে জাঙ্কুকের হাতের দিকে। এই কি, তোর হাতে কি হয়েছে কুকি? মায়ের কথাতে জাঙ্কুক কিছুটা বিব্রত বোধ করে। তার বর্তমান বয়স এখন 27 বছর। এই বয়সে এখনো তার মা তাকে কুকি বলে ডাকে, এমনকি বাইরে মানুষের সামনেও। এর জন্য মাঝে মাঝে তাকে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। বল না কুকি, কি হয়েছে এখানে? কিছু হয়নি মা, কিভাবে যেন কেটে গেছে। জিন এবার চেহারা থেকে উঠে আসেন, জাঙ্কুকের হাত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। এটা তো খামচি বলে মনে হচ্ছে। এই যে 5টা নখের দাগ স্পষ্ট। কুকি, সত্যি করে বলতো আসল ঘটনাটা কি? ইস, এ তো মহা মুশকিল। এখন আমি মাকে কিভাবে বলি যে সুগার বান্ধবী আমাকে খামচি দিয়েছে? ইস, একটা মেয়ে আমাকে খামচি দিয়েছে, এটা আমি মাকে কিভাবে বলবো? আর মাই বা কি ভাববে, কিভাবে নেবে বিষয়টা? কুকি, তুই সত্যি করে বলতো, তুই কি প্রেম করছিস? মায়ের মুখে আচমকা। লাকি সিস্টার, আমি সবকিছু দিয়ে দিয়েছি স্যার, আপনি পেমেন্টটা সামনে করে দিন। জাঙ্কুক কাউন্টারে যাওয়ার পর জেনিও বসকে বলে সব থেকে বেরিয়ে যায়, তবে বাইরে সে একটাও গাড়ি পায় না। জাননি এখনো? না, আসলে গাড়ি পাচ্ছি না। আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। জাঙ্কুকের কথা শুনে জেনি সন্দেহভাজন দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। দেখুন মিস, আমরা কিন্তু কোনো না কোনো ভাবে পরিচিত। সুগা নামে কাউকে চেনেন? হ্যাঁ, তের ক্লাসমেট, তাই তো? ওহ আচ্ছা, মেয়েটার নাম তাহলে তে? হ্যাঁ, আর আমি হচ্ছে সুগার বড় ভাই। ওহ তাই নাকি, তাহলে তো খুবই ভালো হলো। চলুন তবে। তারপর দুজনে গিয়ে গাড়িতে ওঠে। বাড়ির সামনে গিয়ে জেনি বলে, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজকে না, অন্য একদিন খাবো ইনশাল্লাহ। ঠিক আছে। বলেই জেনি ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়। জাঙ্কুকও জানালার কাচ নামায়। জেনি বাড়ির মূল দরজার সামনে গিয়ে স্তব্ধ হয়ে যায়। আর জাঙ্কুকও সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তেকে উঠানের মাঝখানে দাঁড় করিয়ে ইয়ঞ্জন লাঠি দিয়ে পেটাচ্ছে, আর তে চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তে জাঙ্কুক যেন অনেক বেশি রেগে যায়। তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে। জেনির সাথে জাঙ্কুকও দৌড়ে বাড়ির ভেতরে যায়। সত্যি কি পাগল তুমি, এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? তে কথার উত্তর না দিলে জাঙ্কুক তের হাত ধরে ঝাঁকায়। পরক্ষণে জাঙ্কুক টের পায় তের গায়ের তাপমাত্রা অনেক বেশি। তের শরীরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। জাঙ্কুক থেকে এক হাতে জড়িয়ে ধরে। ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। আর আপনি কি মানুষ? একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কেউ এভাবে অত্যাচার করতে পারে? আপনি কে? হ্যাঁ, আপনার সাহস হয় কিভাবে আমার বাড়িতে এসে আমাকে কথা শোনানোর? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি যে কি করতে পারি আর পারবো সেটাও আপনি কল্পনাও করতে পারবেন না। আমাকে কি আপনি হুমকি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। প্লিজ প্লিজ, এখানে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। জাঙ্কুকও তাই করলো, থেকে কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসালো। এই অসভ্য ছেলেটা কে? ওর সাথে তোর কিসের সম্পর্ক? না জেনে কোনো কথা বলো না তো আপু, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছাড়ো হাত। তুই এক পাও বাড়ি যাবি না, চুপচাপ ঘরে যা। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই থাকতে পারে আপু, কিন্তু আমার মধ্যে আছে। বলে জেনি জোর করে হাত ছাড়িয়ে নিজেও গিয়ে গাড়িতে বসে। জাঙ্কুক থেকে সোজা হসপিটালে নিয়ে গেল। এখানে ওর পরিচিত ডাক্তার আছে। ওর গায়ের জামা কাপড়গুলো ভেজা, তাই জামা কাপড়গুলো পাল্টে হাসপাতালে কাপড় পরিয়ে দিন। জি আচ্ছা। কোনো সমস্যা না থাকলে ওনাকে আজকে রাতটা হাসপাতালে রাখুন, রাতে জ্বরটা আবার বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে ডাক্তার। তের চোখের দৃষ্টি ঝাপসা, এলোমেলো। তার এখনো মনে হচ্ছে তার ভাবি যেন তাকে এখনো মারছে। তখন রেডি হয়ে সুগার সাথে বেরিয়েছিল তে। সুগার মনটা তখনও খারাপ ছিল। সে তেকে নিয়ে রেস্টুরেন্টে যায়। আরে ব্রেকআপ হলেও তো কেউ এমন করে না। তুই আমার কষ্ট বুঝবি না রে তে। আপুকে ছাড়া বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, কালকে তুই ঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পেরেছিলি তো? বেঠিকভাবে গেলে কি তোর সামনে এখন আমি বসে থাকতে পারতাম? খাওয়া দাওয়া শেষ করে তেকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সুগা নিজের বাড়িতে চলে যায়। এদিকে তের আগে ইয়ঞ্জন বাড়িতে চলে এসেছে। তে ভেবেছিল তার ভাবির ফিরতে রাত হবে, কিন্তু সন্ধ্যার আগে সে ফিরে এসেছে। কোথায় গিয়েছিলি? একটু বাইরে গিয়েছিলাম। তের কথা শেষ হতে ইয়ঞ্জন তেকে এলোপাথারি মারতে থাকে। হাসপাতালে বিল মিটিয়ে দিয়ে জাংকুক জেনির সামনে এসে দাঁড়ায়। আপনাকে না ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, ঘুম পেয়েছে নাকি?
না, একটু চোখ দুটো লেগে এসেছিল। কফি খাবেন? খাওয়াই যায়। তারপর জাঙ্কুক আর জেনি ক্যান্টিনে যায়, দুজনেই কফি নিয়ে বসে। আচ্ছা, তে আপনার কি হয়? সম্পর্কে আমরা বেআইন হই, আসলে তে হচ্ছে আপুর ননদ। আচ্ছা, মেয়েটা কি পাগল? মানে মাথায় কোনো সমস্যা আছে? এই কথা কেন বলছেন? না মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে তো এত কঠিন মার হজম করা সম্ভব নয়। ঠায় হয়ে দাঁড়িয়ে মার খাচ্ছিল, ও তো চাইলে সরে যেতে পারতো, তাই না? প্রতিবাদ করতে পারতো, তা না করে চুপচাপ মার খাচ্ছিল। এত বোকা কেন এই মেয়ে? তে পাগল নয়, সুস্থই, কিন্তু অনেকটা সহজ সরল। আর মার না খেয়ে কোথায় যাবে বলেন? দিন শেষে তো বাড়িতেই ফিরতে হয়। তখন কি আপু ওকে ছেড়ে দেবে? মায়ের বকা যেন ডেইলি খাবারের মতো রুটিন হয়ে গেছে ওর কাছে। কখনো তো 3 বেলা ঠিকমতো খাওয়া হয় না, তবে নিয়ম করে প্রতিদিন বকা মাই খেতেই হয়। তীর ব্যাপারে এসব শুনে জাঙ্কুকের ভীষণই কষ্ট হচ্ছে। আচ্ছা, ওর ভাই কিছু বলে না? কি বলবে, দুলাভাই নিজেও তো মারধর করে, বউয়ের কথা চলে। দুজনের কথার মাঝেই জেনি ফোনটা বেজে ওঠে। আপু ফোন করেছে। রিসিভ করুন। রিসিভ করলেই তো বাড়িতে যেতে বলবে। তবুও দেখুন কি বলে। জেনি দেখ, তোর কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি বাসায় আসবি। ইউনজনের কথাতে জেনি রেগে মেগে ফোনটা কেটে দেয়। আপনি বরং বাড়িতে চলে যান। অসম্ভব, তেইকে রেখে আমি যাব না। আপনার চোখ নাক মুখ দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। আপনার বিশ্রামের প্রয়োজন। আর এর জন্য নার্স আছে, আর প্রয়োজন হলে আমিও থাকবো। আপনি বাসায় যান। জেনি প্রথমে যেতে না চাইলেও জাঙ্কুকে জোড়াজড়িতে সে রাজি হয়। আপনাকে কি আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? না, বৃষ্টি তো এখন নেই, একাই যেতে পারবো। কিন্তু আপনি প্লিজ রাতে হাসপাতালেই থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবেন। অবশ্যই, আপনি চিন্তা করবেন না। জেনি সেখান থেকে চলে যাওয়ার পর জাঙ্কুক ভাবে যে সে কি করবে, কেবিনে যাবে নাকি বাইরেই বসে থাকবে। তার আগে পরনে ভেজা জামা কাপড়গুলো বদলানো দরকার। গাড়িতে তো এক্সট্রা টি শার্ট আর ট্রাউজার থাকার কথা, থাকলে তো ভালোই, না হলে সারা রাত এই ভেজা কাপড়েই থাকতে হবে। জাঙ্কুক গাড়িতে গিয়ে খুঁজে টি শার্ট আর ট্রাউজার পেয়েও যায়। গাড়িতে বসে জামা কাপড়গুলো পাল্টে আবার ফিরে আসে। তখনই তার ফোনে তার মায়ের কল আসে। কত রাত হয়ে গেছে কুকি, তুই কোথায়? কখন বাড়ি ফিরবি? আজ আমি বাড়িতে ফিরবো না মা। কেন, কোথায় আছিস তুই? জাঙ্কুক কিছুক্ষণ ভেবে তার মাকে সত্যিটা বলল না। হাসপাতালে আছে বললে হাজারটা প্রশ্ন করবে। আমার এক বন্ধুর বাড়িতে আছি। হঠাৎ করে তোর বন্ধুর বাসায় কি? আগে তো বলিসনি। আগে ভাবিনি যে রাতে থাকবো। এটা কেমন কথা? তুই না বললি যে সানার জন্য কসমেটিক্স কিনতে যাবি, এখন বলছিস বন্ধুর বাসায়? ঘটনাটা কি? কুকি সত্যি করে বল না, তুই লুকিয়ে প্রেম করছিস? মা, তুমি পাগল হয়ে গেছো? তোমাকে না বললাম যে আমার এখন প্রেম করার বয়স নেই। কাল সকালে সানা কসমেটিক্স গুলো দিয়ে তারপর বাড়িতে ফিরবো, তুমি খেয়ে নিও। রাখছি এখন আমি। মায়ের সাথে কথা বলা শেষে জাঙ্কুক কেবিনের ভেতরে এসে দেখে তে ঘুমে ঘরে কাঁদছে আর আবুল তাবুল কিছু বলছে। জাঙ্কুক তাড়াহুড়ো করে ফোনটা নিজের পকেটে রেখে তের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় তের হাত পা কাঁপছিল। জাঙ্কুক তের বাম হাতটা আলতো করে ধরতেই তে জাঙ্কুকের হাতটা চেপে ধরে শক্ত করে। জাঙ্কুক নার্সকে ডেকে বলে আরো কম্বল এনে তের গায়ে দিতে। নার্স কম্বল এনে দিয়ে যায়। এদিকে তে জ্বরে ঘরে বারবার বাবা মা বলে কাঁদছে। তের এরকম অবস্থা দেখে জাঙ্কুকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটার জন্য তার মনে মায়ার সঞ্চার হতে শুরু করেছে ধীরে ধীরে। ভোরের আলো মুখের উপর পড়তেই তের ঘুম ভেঙে যায় এবং সে উঠে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে। তখনই জাঙ্কুক কেবিনে ঢুকে। তুমি উঠে গেছো? জাঙ্কুকের উপস্থিতি থেকে বিস্মিত করে। চোখের পলকে গতকালে দৃশ্যপট চোখের পাতায় ভেসে ওঠে। তবে সকালেও যে লোকটাকে এসে এখানে পাবে সেটা আশা করেনি। অথচ তে জানলই না লোকটা শুধু সকালেই নয়, বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল। শরীর এখন কেমন লাগছে? ভালো। সম্পূর্ণ ভালো নয়, শরীরে জ্বর নেই, তবে শরীর কিন্তু দুর্বল। বাড়িতে ফিরে ঠিক মতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ওষুধগুলো খাবে। জি আচ্ছা। জাঙ্কুক ভালোভাবে খেয়াল করে দেখলো তে তার দিকে তাকাচ্ছে না, নিজের হাতের দিকে দৃষ্টি রেখে কথাগুলো বলছে। কথা বলতে কি অস্বস্তি বোধ করছে নাকি মেয়েটা এমনই? জেনি আপু কোথায়? সম্ভবত শোরুমে, সকালে তোমাকে দেখতে এসেছিল। ও আচ্ছা, কয়টা বাজে এখন? এখন 9:40 বাজে। এমা, বাড়িতে যেতে হবে, কলেজেও তো যেতে হবে। আরে না, একদিন কলেজে না গেলে কিছুই হবে না।
আজ যাওয়ার প্রয়োজন নেই, আজকে দিনটা রেস্ট নাও। চাইলে তুমি হসপিটালে রেস্ট নিতে পারো, বাড়িতে তো মনে হয় না রেস্ট নেওয়ার সুযোগ পাবে। কি থাকবে এখানে? না। ঠিক আছে, তুমি তোমার নিজের জামা কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি হাসপাতালে বিল মিটিয়ে দিয়ে আসছি। বলে জাংকুক কেবিন থেকে বেরিয়ে যায়। তবে বিল মিটিয়ে দিয়ে কেবিনে ফিরে আসার সময় জাংকুক সুগাকে দেখতে পায়। তুই এখানে? তুই কোথায় ভাইয়া? কেবিন নাম্বার 204-এ। সুগার কথা না বাড়িয়ে 204 নাম্বার রুমে চলে আসে। আরে আরে সুগা, তুই এখানে কিভাবে? তোরা সবাই এত স্বার্থপর কেন তে? আমাকে কেউ তোরা কিছুই বলিসনি, এমনকি আমার ভাইও আমাকে কিছু জানায়নি। তাহলে তুই জানলি কিভাবে? আরে তুই যখন আমাদের বাসায় আসলি না তখন আমার খুব চিন্তা হচ্ছিল, তাই তো আমি তোদের বাসায় চলে গিয়েছিলাম। তোর ভাবি তো আমাকে সোজা সাপটা কিছুই বললো না। তারপর আমি জেনিয়া আপুর কাছ থেকে জানতে পারলাম যে তুই এখানে আছিস। বল না তে, তুই আমাকে কেন জানাসনি? আমাকে ভুল বুঝিস না রে সুগা, আমি শুধু তোকে বাড়তি টেনশন দিতে চাইনি। ওদের কথার মাঝেই সেখানে এসে জাংকুক উপস্থিত হয়। তেকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মেনশন নট ব্রো। তারপর সুগা আর জাংকুক মিলে তেকে তাদের বাড়িতে দিয়ে আসে। সন্ধ্যাবেলা জাংকুক, সুগা, জিন নাস্তা করতে বসেছে। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল, অনুমতি নেওয়ার কি আছে? তেকে এই বাড়িতে নিয়ে আসো, অ্যাটলিস্ট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও এখানেই থাকুক। আমি বললেও শুনবে না, তোমার কথাতে রাখবে। ওকে এখানে রাখার কি দরকার? দরকার আছে ভাইয়া, কিছুদিন পর আমাদের এইচএসসি পরীক্ষা। ওর ভাবি ওর উপর অনেক অত্যাচার করে, ওকে দিয়ে অনেক কাজ করায়। আমি যতদূর জানি পরীক্ষার সময় সে আরো জ্বালাবে তেকে। আর জানো তো, তেও অনেক ভালো ছাত্রী, ও ভালো রেজাল্ট ডিজার্ভ করে। ওর ভাবির জন্য ওর ক্যারিয়ার নষ্ট হোক আমি সেটা চাই না। সবই বুঝলাম, কিন্তু তোকেও তো এটা বুঝতে হবে তাই না? বিষয়টা অন্যরা ভালোভাবে নেবে না। এমন নয় যে তে তোর ছেলে বন্ধু। কে কি বলবে আই জাস্ট ডোন্ট কেয়ার। আমরা তো জানি তাই না, আমরা শুধুই বন্ধু। আমি আমার কথা বলে দিয়েছি। এরপর সুগার একটা কথা না বলে বাইরে চলে যায়। জিন অসহায় দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার দুই ছেলে প্রচন্ড রকমের জেদি। বড়জন রাগ জেদ লুকিয়ে রাখলেও ছোট ছেলের রাগ সব প্রকাশ্যে বেরিয়ে আসে। সে পড়েছে এখন দোটানায়, কি করা উচিত তার? আমার কথা বাদ দাও মা, সুগার যা চাইছে তাই করো। এছাড়া আমি বাংলাদেশে থাকি বা কতদিন, সুগার সবসময় তোমাদের সাথে থাকে, ওর চাওটাকেই তাই প্রায়োরিটি দেওয়া উচিত তোমাদের। জাংকুকও সেখান থেকে নিজের রুমে চলে গেলে জিনও রেডি হয়ে বেরিয়ে পড়ে তেদের বাসা যাওয়ার জন্য। এবং তেদের বাড়িতে গিয়ে সে তের বড় ভাই সোবিনের সাথে কথা বলল। তেই প্রস্তাবে রাজি না হলেও সোবিন রাজি হয়ে গেছে, তাই তেকেও বাধ্য হয়ে রাজি হতেই হয়। সেই রাতে জিনের সাথে এ বাড়িতে তে এসে পড়ে এবং সানার রুমে তে থাকার ব্যবস্থা করে দেয়। সোফায় বসে ফোন চাপছিল জাংকুক, ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিলেন জিন। খুব ব্যস্ত দেখাচ্ছে তাকে। প্রায় অনেকক্ষণ আগে তিনি কাজের মেয়ে ন্যান্সিকে তের জন্য ঔষধ, দুধ আর সেদ্ধ ডিম দিয়ে আসতে বলেছেন। ন্যান্সির হাতে কাজই শেষ হয়নি এখনো। কি রে ন্যান্সি, যাসনি এখনো? হয়ে গেছে খালাম্মা, আইতাছি 2 মিনিট। ন্যান্সির কথাতে জিন বিরক্ত হন। 2 মিনিট শেষ হবে 10 মিনিটে গিয়ে। এদিকে সুগারও কোনো খোঁজ নেই, মেয়েটাকে আনার জন্য পাগল হয়ে গিয়েছিল। এখন সেবা যত্ন না করে কোথায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহই জানে। জিন উপায় না পেয়ে জাংকুককে বলল, কুকি একটু যাবি? বাড়িতে আসার পর থেকে এই পর্যন্ত তের মুখোমুখি হয়নি জাংকুক। মায়ের কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো সে দৃষ্টিতে কিছু ছিল। থাক বাবা, আমি দিয়ে আসছি। আমি কি তোমাকে না করেছি মা? কি দিয়ে আসতে হবে বলো? জিন জাংকুকের হাতে একটি ট্রে ধরিয়ে দিয়ে বলল, এই ওষুধটা খেয়ে নিতে বলবি, আর তে কিন্তু সানার রুমে। আচ্ছা ঠিক আছে বলেই জাংকুক সানার রুমের দিকে যায়। দেন খালাম্মা, দিয়ে আসি। থাক, এখন দরকার নেই, তুই গিয়ে তোর জরুরি রান্না কর। রাগ করলেন খালাম্মা? রাগ কইরেন না, ছোট ভাইজান ফোন দিয়া কইছে তে আপার জন্য যেন গুড়ের পায়েস রান্দি। আপার নাকি অনেক পছন্দ। আর জানেনই তো ভাইজানের কি রাগ, আইসা যদি দেখে যে রান্ধন হয় নাই তাহলে তো আমাকে বকবে তাই না? আর রাগ করিনি, জাংকুক নিয়ে গেছে খাবারটা। হ্যাঁ, কামটা কি হলো খালাম্মা? কিসের কথা বলছিস ন্যান্সি? ওইটাই তো, বড় ভাইজান না প্রথম চাইলই না তে আপা এই বাড়িতে আসুক, এখন আবার হেই আবার খেয়াল রাখতেছে। বাবা গো, তোরা শুধু আমার বড় ছেলে গম্ভীরতাই দেখিস, ভেতরে নরম মনটা কেউই দেখিস না। ছি 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 খালাম্মা, কি যে বলেন, 2 ভাইজানই অনেক ভালো মানুষ, আমি সেটা জানি। আসবো? তে শুয়েছিল, হঠাৎই জাংকুকের কণ্ঠ শুনে তে চমকে যায়। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। আসুন। জাংকুক খাবার নিয়ে ভেতরে ঢোকে, টি টেবিলের উপরে রেখে বলে,
মা পাঠিয়েছে, নাও খেয়ে নাও। পরে খাবো। পরে নয়, এখনই। একটু পর আবার ডিনার করতে ডাকবে, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও। জাঙ্কুকের সামনে খেতে লজ্জা লাগছিল তের, মুখ ফুটে বলতেও পারছিল না কিছু। আর বলবেই বা কি, যার বাড়ি তাকে মুখের উপর বলবে ঘর থেকে বের হয়ে যেতে। কি হলো? তে ভয়ে দুধের গ্লাসটা হাতে নেয়, একটু একটু করে চুমুক দেয়। এদিকে জাঙ্কুক তাকিয়ে থাকে। অসহ্য, লোকটা এভাবে কেন তাকিয়ে থাকে? একটা মেয়েদেরকে এভাবে তাকিয়ে থাকলে যে লজ্জা লাগে সেটা কি সে জানে না? তের মনে মনে বলা কথাগুলো যেন জাঙ্কুক শুনতে পেয়ে যায়। দেখো, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি তোমাকে দেখছি না, তোমার তাল বাহানা দেখছি। এভাবে খেলে বছর কেটে যাবে, তবুও তোমার খাওয়া শেষ হবে না। আসলে দুধ ডিম আমার পছন্দ না। এই জন্যই তো শরীরে এই হাল। বাই দ্য ওয়ে, তোমার হাতে কিন্তু মারের দাগ পড়ে গেছে, মলম লাগিয়েছো? না। লাগিয়ে নিও। আচ্ছা। হঠাৎ তিতের দৃষ্টি গেল জাঙ্কুকের হাতের দিকে, যেখানে তার নখের আঁচড় রয়েছে। সে আহত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনার হাতের দাগটি এখনো যায়নি? এত তাড়াতাড়ি? সময় লাগবে। মা এই দাগ দেখে কি বলেছে জানো? কি বলেছে? আমাকে জিজ্ঞেস করেছে যে আমি প্রেম করছি কিনা। অর্থাৎ ইনডিরেক্টলি সে আমাকে জিজ্ঞেস করেছে যেটা প্রেমিকার নখের আঁচড় কিনা। আর শুধু জিজ্ঞেস নয়, রীতিমতো সে আমাকে ফোর্স করা শুরু করেছে। অথচ মা জানেই না যে তার ছোট ছেলে আবদার পূরণ করতে গিয়ে সে আমার না হওয়া প্রেমিকাকেই আদর যত্ন করে বাড়িতে তুলে এনেছে। জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই তে বিষম খায়। জিন সে সময় রুমে এসে দেখে তে কাশছে। সে দ্রুত এগিয়ে এসে তের পিঠে হাত বুলিয়ে দেয়। এদিকে জাঙ্কুককে চুপচাপ বসে থাকতে দেখে সে রেগে গিয়ে বলল, দেখছিস মেয়েটা বিষম খেয়েছে, তাও এমন করে কিভাবে বসে আছিস কুকি? জাঙ্কুক হতাশা দীর্ঘশ্বাস নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার সামনেও ধীরে ছেলেকে কুকির সম্বোধন করে ডাকতে হলো। কথাটা শুনে তেও যেন একটু হাসলো। না, মেয়েটা সম্পূর্ণ সহজ সরল নয়, মনে হচ্ছে একটু দুষ্টুও আছে। দেখছো না, কাশতে কাশতেও কেমন হাসছে। ভোর সকালবেলা ল্যাপটপে অফিসের মেল চেক করছিল জাঙ্কুক। এই মুহূর্তে সে অনুভব করলো এখন আর চা না হলে তার চলবেই না। তাই সে রুম থেকে বের হয় চা খাওয়ার জন্য। ড্রয়িং রুমে যাওয়ার সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। ন্যান্সি রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল। জাঙ্কুক তাকে ইশারা করে বলল, আমি গিয়ে দেখছি, তুই বরং আমার জন্য এক কাপ চা বানিয়ে আন। যে আচ্ছা ভাইজান। জাঙ্কুক তো দরজা খুলে সারপ্রাইজ হয়ে যায়। কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়েই থাকে, কারণ সামনে জেনি দাঁড়িয়ে আছে। ওর ডান কাঁধে একটা ব্যাগ, তার কোলে রয়েছে ইউনজুন আর সোবিনের ছেলে ইভান। ছেলেটা মুখে এক আঙ্গুল ঢুকিয়ে ফ্যাল ফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো তার কাছে জাঙ্কুককে চেনা চেনা লাগছে, আবার মনে হচ্ছে অচেনা। এর কারণ হচ্ছে জাঙ্কুক আর সুগার চেহারার অনেক মিল রয়েছে। আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ভেতরে যাব না, আসলে উপায় না পেয়ে আসতে হলো ইভানের জন্য। গতকাল রাতে তে চলে আসার পর থেকে ইভান খুব কান্নাকাটি করছিল। আজকে তো তে কলেজ ছুটি, তাই আজকে দিনটা ইভান এখানেই থাকুক। বিকেলবেলা না হয় জিজু এসে নিয়ে যাবে। ওহ আচ্ছা, তা না হয় হবে। কিন্তু তে কোথায়? মনে হয় ঘুমাচ্ছে। ওকে বরং আপনি আমার কাছেই দিন। তের ঘুম ভাঙলে আমি দিয়ে আসবো। তারপর জেনি ইভানকে জাঙ্কুকে কোলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইভান জাঙ্কুকের কোল থেকে নেমে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে চলে যায়। ন্যান্সিও তখন চা নিয়ে বের হচ্ছিল। ইভান ন্যান্সি পায়ের সাথে ধাক্কা খেতেই ন্যান্সি চেঁচিয়ে ওঠে। ন্যান্সির চিৎকারে ইভান ভয় পেয়ে যায়। জাঙ্কুক গিয়ে ইভানকে কোলে তুলে নেয়। ওহ আল্লাহ, সাত সকালে বাচ্চা টপকালো কোথা থেকে? কি সব আজে বাজে বলছিস? এই বাচ্চা কি আপনার ভাইজান? হ্যাঁ খালাম্মা, ও খালাম্মা। ন্যান্সি চিৎকার শুনে জিন সেখানে আসে। আরে কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? দেখা যান খালাম্মা, এই দেখেন বাচ্চা, বড় ভাইজানের বাচ্চা। না জেনে কোনো কথা বলতে বারণ করেছি না তোকে? না দেখা কি আবার, এই তো জলজ্যান্ত বাচ্চা লইয়া ভাইজান দাঁড়াইয়া আছে। আরে বলদি, এটা তের ভাতিজা। উফ সরি খালাম্মা। ওটা সরি না, ওটা সরি। ওই হইল একটা। আপনার চা তো ঠান্ডা হয়ে যাইতেছে ভাইজান। চা না দিয়ে বকবক করলে তো ঠান্ডা হবেই। একটু দাঁড়ান, আমি আরেক কাপ বানিয়ে আনতেছি। বিকাল বেলাতে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল। তখনই সুগা তার কাছে আসে। লিসা তোর সাথে কথা বলবে, দেখ তো কি বলবে।
সুগা কথা শুনে তে ফোনটা হাতে নেয়। ওদের গ্রুপের সবাই একসাথে ভিডিও কলে ছিল। আমার তো সর্বনাশ হয়ে গেছে রে বোকারানি। আরে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? সর্বনাশ হলে কাঁদবো না? হ্যাঁ, বালের সর্বনাশ হয়েছে। বোগাম, তুই কিন্তু উষ্টা খাইবি। বন্ধু হয়ে বন্ধু কষ্ট না বুঝে বকা দিচ্ছিস। ঠিক, একদম ঠিক। বন্ধুর সুখে সুখী হওয়া যেমন দরকার, তেমনি বন্ধুর দুঃখে দুঃখী হওয়া উচিত। এই যেমন আমাকেই দেখ, লিসার কষ্টে আমিও কষ্টিত। এক কাজ কর, সবাই মিলে আমার বাসায় চলে আয়, তারপর শুনি কি সর্বনাশ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলেছিস। তোর ভাইয়া বাসায় আছে তো? খবরদার মহিলা, ওনার দিকে একদম নজর দিবি না। সর্বনাশ হয়ে যাচ্ছে বলে কি আমি তোদেরকে বিলিয়ে দিয়েছি নাকি? আরে তোরা চুপ করবি? আর তোদেরকে যা বললাম তাই কর, আমাদের বাসায় চলে আয়। সবাই মিলে 15 মিনিটের মাথায় সুগাদের বাসায় এসে হাজির হয়। আর এসে সবাই খেতে বসে পড়ে। ওই আঙ্কেলের বাচ্চা খাদক, তোরা কি এখানে গিলতে এসেছিস? আগে না, তোর সর্বনাশের সমাধান করতে এসেছি। তার আগে একটু খেতে তো দিবি নাকি? খা না, খেয়ে মরে যা তোরা, আমি একটু শান্তি পাই। তারপর খাওয়া শেষে সবাই গোল মিটিং করে জানতে পারলো সর্বনাশটা হলো লিসার বিয়ে ঠিক করেছে ওর বাবা মা, কিন্তু ও তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। এই বিষয়ের একটাই সমাধান, তুই ওই ছেলের সাথে দেখা করবি আলাদা। দেখা করে বলে দিবি তুই এখন বিয়ে করবি না, ব্যাস। আমি একা যাব? তা কেন, আমরাও তো আছি, আমরাও যাব। হ্যাঁ মামা, দারুণ হইব। যা মন চায় সবাই মিলে খাইয়ে দাইয়া বড় লিস্ট ধরাই দিম বেটার হাতে। তখন লিসার কথায় বিয়ে ক্যান্সেল না করলেও লিসা আমাদের মতো খাদক বন্ধুদের ভয়ে ঠিকই বিয়ে ক্যান্সেল করবে। তে হঠাৎ করে খেয়াল করলো ইভান এই রুমে নেই, তাই সে ইভানকে খুঁজতে বের হয়। এদিকটায় সবার প্রথম রুমটা হচ্ছে সানার, মাঝখানে রুমটা হচ্ছে জাঙ্কুকের, আর শেষেরটা হচ্ছে সুগার। সবাই এতক্ষণ সানার রুমে বসে আড্ডা দিচ্ছিল। তে সবার আগে জাঙ্কুকের রুমে উকি দেয়, দেখতে পায় ইভান ড্রেসিং টেবিলের সব পারফিউম, লোশন আর যা যা ছিল সব নিয়ে ফ্লোরে সাজিয়ে খেলছে। তে দৌড়ে ঘরে যায়, সবকিছু আবার ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলে, খেলবি তো খেলবি ভালো কথা, তাই বলে আর কোনো রুম পাসনি? কি ব্যাপার? হ্যাঁ? জাঙ্কুকের কণ্ঠ শুনেতে পিছনে ফিরে তাকায়। না মানে কিছু না, আসলে ইভান ভুল করে চলে এসেছে। জাঙ্কুক কিছুই বলল না, আলমারি আর ওয়ার্ড্রোব থেকে কাপড় চোপড় বের করে গুছাতে লাগলো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আসলে সুইজারল্যান্ড ফিরে যাচ্ছি। হঠাৎ? আমি তো ওখানেই থাকি, সানার বিয়ের জন্য এসেছিলাম। অবশ্য আরো 7 দিন বাংলাদেশে থাকার কথা ছিল, তবে অফিসে জরুরি কাজ পড়ে গেছে, তাই আগেই যেতে হবে। এখনই? না, রাতের বেলা ফ্লাইট। জাঙ্কুকে এবার ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, পারফিউম পছন্দ হয়েছে? ইভান তার কথায় কান দিল না, সে তো তার মতো খেলছে। আমারও ছোট্ট তুলতুলে একটা বাবু আছে। কি, আপনি বিবাহিত? তুমি বিবাহিতা? মানে কি? ইভানকে তুমি বাবু বলো না? বলি, আমিও ইয়ন্তানকে বাবু বলি। তার মানে তো এই নয় যে আমি বিবাহিত। যাক বাবা, এই যাত্রায় আমার 3 বান্ধবী অদৃশ্য ছ্যাঁকা খাওয়ার হাত থেকে বেঁচে গেল। আচ্ছা, ইয়ন্তান কে? আমার পোষা কুকুর ছানা। নয়, হ্যাঁ, আমি আদর করে ওকে ইয়নি বলে ডাকি। তার মানে তোর প্রেমিকা আছে আর তার নাম ইয়নি? শেষে কথাটুকু শুনে দরজার সামনে দাঁড়িয়ে বলল জিন। জাঙ্কুক হতাশ দৃষ্টিতে একবার মায়ের দিকে তাকায় আর একবার তের দিকে তাকায়। প্রতিটা বার ভুল সময়ে এসে ভুল কথাটাই কেন শুনো বলো তো? ভুল শুনেছি মানে? আমি তো স্পষ্ট শুনেছি, তে তুমিই বলো। জাঙ্কুক মাত্রই না বললো ও আদর করে ইয়নি বলে ডাকে। এই ইয়নি নাম তো বিদেশি বিদেশি লাগে, মানে তুই কি একটা বিদেশিনীকে ভালোবাসিস? কথাটা বলে জিন জাঙ্কুকের হাতে থাকা নখের দাগের দিকে ইশারা করে বলে, আবার সাথে করে দেশেও নিয়ে এসেছিস? কোথায় রেখেছিস বল? জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না, তার মা তোতের থেকেও এক কাঠি উপরে সহজ সরল। বাবাজি কিভাবে এতগুলো বছর মাকে সামলিয়েছে আল্লাহ মালুম। আমার তো এখন চিৎকার করে বলতে ইচ্ছা করছে, মা তুমি বারবার যার কথা জিজ্ঞেস করছো না সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু মনে কথা তার মুখে বলা হয়ে উঠল না। নাম জেনে ডাকে জিন সেখান থেকে চলে গেলেন, নয়তো আজকে তিনি সত্যিটা বের করেই ছাড়তেন। সব হয়েছে তোমার জন্য। আমি কি করেছি? তোমার নখের আঁচড়ের জন্যই মা আমাকে এত সন্দেহ করছে। ইচ্ছে তো করছে বলে দিই, সেই মেয়েটা অন্য কেউ নয় বরং তুমি নিজেই। সেটাও তো বলতে পারছি না, তুমি তো আর আমার প্রেমিকা নও, ছোট ভাইয়ের বান্ধবী বলে কথা। এসব কি বলা যায়? ভাবলেও তো লজ্জা লাগে। এতগুলো কথা শুনেও তেকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলল, আল্লাহ ভালো জানে কার জীবন তেজপাতা করতে তার বউ হবে। তোমাকে সবকিছু বিশ্লেষণ করে বোঝাতে বোঝাতেই তার অর্ধেক জীবন পার হয়ে যাবে।
যারই বউ হই না কেন আপনার তো হবে না, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? বলেই তে ইভানকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। অদ্ভুত সব নারী জাতি, বিয়ে টিয়ে করাচ্ছে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে এক জীবন কাটিয়ে দেওয়া ঢের ভালো। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে গিয়ে ঘটলো এক চমকপ্রদ ঘটনা। ছেলেকে দেখতে আসার আগ অব্দি লিসা অনেক কান্নাকাটি করছিল, আর সেই লিসাই হুট করে পোল্টি খেলো। শুধু পোল্টি নয়, চরম লেভেলের পোল্টি যাকে বলে। ছেলেকে দেখে তার মাথা ঘুরে গেছে। এই বালে মাইয়া তো দেখি পোলারে দেখে চিৎকায় ধুয়ে যেতেছে। জানি না রে, লিসা রেস্টুরেন্টে ছেলেকে ধুইতে আসছে নাকি শুইতে আসছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে পাত্রের অস্বস্তি বোধ বাড়ছে বই কমছে না। তারপর সবাই মিলে একটা টেবিলে বসলো। কে কোথা থেকে কথা শুরু করবে কিছুই বুঝতে পারছে না, তাই সুগাই জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা ভাইয়া? আমার নাম এমনিতে জাং হসক, সবাই আমাকে জেহব বলেই ডাকে। বর্তমানে বাবার বিজনেস দেখাশোনা করছি। এরপর লিসা খুশিতে গদগদ হয়ে সবার সাথে জেহবের পরিচয় করিয়ে দিল। জেহব সবাইকে পছন্দের খাবার অর্ডার করতে বললে লিসা ফট করে বলল, না না, পছন্দের খাবার আবার কি, আমরা সবাই খেয়ে এসেছি। প্রচন্ড গরম এখন, আপনি বরং সবার জন্য একটি করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করুন। লিসার কথা শুনে সবাই হা করে তাকায়, এই মেয়ে বলে কি? বিশেষ করে বুকাম চোখ মুখ কুচকে তাকায়। দাঁড়া, একবার শুধু বের হই রেস্টুরেন্ট থেকে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নেয় সবাই। তে বাদে বাকি সবাই তেরে মেরে যায় লিসার দিকে। ও মা গো, আমাকে প্লিজ বাঁচা বোকারানি। কেউ তোকে বাঁচাতে পারবে না, তুই এমন পোল্টি খেলি কেন বেয়াদব? কি করবো ইয়া, সে যে এমন হ্যান্ডসাম আর সুদর্শন হবে জানতাম নাকি। তার মানে কি তুই বিয়েতে রাজি? আলবত রাজি। তোরা সবাই তৈরি হয়ে যা বিয়ে খাওয়ার জন্য। তিয়া সুগা বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে দেখে ন্যান্সি সারা বাড়িতে আর কেউ নেই। বাসার সবাই কোথায় গেছে? আপনি চাচার বাসায়। আপনি তো কতটি ফোন দিল, ধরেন নাই কেন? সুগা প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে মা বাবা দুজনে মিলে 16 বার ফোন করেছে, কিন্তু তার ফোন তো সাইলেন্ট ছিল। সুগা তাড়াতাড়ি করে কল ব্যাক করে। কথা বলে ফোন রেখে ন্যান্সিকে বলে, চাচার বাসায় যেতে হবে, তেকে একটু ডেকে দাও তো। ন্যান্সি গিয়ে তেকে ডেকে আনে, কিন্তু তের অবস্থা ঘুমে খুব খারাপ। তুই কি ঘুমোচ্ছিলি? না, শুয়েছিলাম। কিছু কি বলবি? আব্বু আম্মু চাচার বাসায় গেছে, রাতে ওখানে ডিনার করবে, তোকে নিয়ে যেতে বললো। না না বাবা, আমি আর এখন কোথাও যেতে পারবো না। এমনিতে শরীরটা ভালো নেই, তার মধ্যে মাত্রই বাইরে থেকে আসলাম। তাহলে কি তুই কি একা থাকবি? একা কোথায়, ন্যান্সি আপু তো আছেই। আচ্ছা, সাবধানে থাকিস, আর কিছু লাগলে ন্যান্সি আপুকে বলিস। সুগা চলে যাওয়ার পর তে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তে আর ন্যান্সি ছাড়া বাড়িতে কেউ নেই, দুজনে উপস্থিতও আলাদা স্থানে। রাত প্রায় 11টা। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে যায় ন্যান্সি। তবে দরজা খুলে তার চক্ষু চড়ক গাছ। সে ভেবেছিল সুগা ওরা হয়তো ফিরে এসেছে, কিন্তু দরজার ওপাশে মাথায় ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে জাংকুক। ক্লান্ত শরীর, রক্তে ভেজা সাদা শার্ট। জাংকুকের এমন অবস্থা দেখে ন্যান্সি গগনবিদারী চিৎকার দিয়ে ডাকলো, তে আপা গো। ন্যান্সির চিৎকারে জাংকুক দুহাত দিয়ে নিজের কান দুটো চেপে ধরে, আর এইদিকে ঘুমন্ত তে ধরফড়িয়ে উঠে বসে। ন্যান্সি, চিৎকার করা কি আছে? এভাবে না চেঁচিয়ে আমি ঘরে যাচ্ছি, আমাকে এক কাপ কফি দিয়ে যা। বলে জাংকুক নিজের রুমে চলে যায়। তে ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে না পেয়ে আবার নিজের রুমে চলে যেতে নেয়। আপা আপা খারান, কই যান? একটু আগে কি তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ আপা, জানেন না তো কি হয়েছে? বড় ভাইজান না অ্যাক্সিডেন্ট করছে। কি? কিভাবে আর কোথায় এখন সে? জানি না গো আফা, এখন এর ঘরেই আছে। আমারে কইলো কফি নিয়ে যাইতে। তিয়া সেখানে দাঁড়িয়ে না থেকে জাংকুকের রুমে দৌড়ে গেল। পিছু পিছু কফি নিয়ে ন্যান্সিও এলো। জাংকুক তখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছিল, একটা ট্রাউজার শুধু তার পরনে। এই অবস্থাতে সামনে তার ভীষণ লজ্জা লাগছিল, তাই হাতের তোয়ালেটা দিয়ে তার শরীরটা ঢেকে নিল। কি হয়েছে তুমি এখানে? অন্যদিকে খালি গায়ে থাকার কারণে জাংকুকের হাতের আর পেটের দিকে ক্ষত তে দেখে ফেলেছে। মাথা সম্ভবত ভালোই আঘাত পেয়েছে, নয়তো ব্যান্ডেজ করা নিশ্চয়ই লাগতো না। আপনার ব্যথা করছে না? তের কথা শুনে জাংকুক হাতের ইশারা করে ন্যান্সিকে কফির মগটা দিতে বলল। ন্যান্সি এগিয়ে এসে কফির মগ দিয়ে আবার তের পিছনে গিয়ে দাঁড়ালো। তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? ব্যথা তো আর আমি পাইনি। আপনি এত কুল আছেন কিভাবে অ্যাক্সিডেন্ট করেও? আমি হলে তো মনে হয় 1 মাস আগে হসপিটালে বেড থেকে উঠতেই পারতাম না। আপা, অ্যাক্সিডেন্ট কইরা ভাইজানের মাথা মনে হয় নষ্ট হইয়া গেছে। দেখেন না হুদাই হাসতেছে। ভাইজান কি পাবনা হসপিটালে ভর্তি করা লাগবে নাকি? শুনছি ওইখানে সব মেন্টাল মানুষ থাকে। আহা চুপ থাকো, চুপ। এদিকে মগের সবটুকু কফি শেষ করে বিছানায় বসে জাংকুক। শরীরে ব্যথাগুলো যেন আবার জাগ্রত হয়েছে। সে দাঁতে দাঁত চেপে ব্যথা নিবারণ করার আপ্রাণ চেষ্টা করছে।
আমার এই ব্যথাগুলো তোমার ভাবির মায়ের কাছে কিছুই নয় তে, তুমি তো প্রতিনিয়তই সেগুলো সহ্য করছো। অনেক ব্যথা করছে আমার, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারছি না। আপনার না সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল আজকে? যাওয়ার পথে তো অ্যাক্সিডেন্টটা হলো। অন্য একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছিল, আমাদের গাড়ি কাত হয়ে গিয়েছিল। তাও আবার আমি যে সাইডে বসা ছিলাম, তাই এই অবস্থা। ড্রাইভার অবশ্য এখন হসপিটালে ভর্তি। তাহলে কি আপনার সুইজারল্যান্ড যাওয়া ক্যান্সেল? আপাতত। আপনি কি কিছু খাইবেন ভাইজান? হ্যাঁ রে, খুব ক্ষুধা লেগেছে, বের হব না, ঘরেই খাবারটা নিয়ে আয়। ন্যান্সি চলে গেল খাবার আনতে। তে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। কিছু কি বলবে? তে মাথা তুলে তাকিয়ে দেখে জাঙ্কুকের পিঠ থেকে রক্ত ঝরছে। এই কি, আপনার পিঠ থেকে তো রক্ত পড়ছে। কোথায়? তে কিছু না বলে এগিয়ে যায়, কিন্তু তোয়ালে ধরতে গেলে জাঙ্কুক সাবধানী স্বরে বলে, এই খবরদার খবরদার, তোয়ালে একদম সরাবে না, আমার লজ্জা লাগে। তে জাঙ্কুকের কথা শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। আর তো কাপা কাপা হাতে রক্ত তুলা দিয়ে মুছে দিচ্ছিল তে। পাশেই তুলো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে ন্যান্সি। জাঙ্কুকের লজ্জা কিন্তু ভাঙেনি, সে তোয়ালে খুলেনি শরীর থেকে, শুধুমাত্র ক্ষতস্থান থেকে কিছুটা সরিয়েছে। রক্ত পরিষ্কার করার সময় যে তের হাত কাঁপছে সেটা জাঙ্কুক ভালোই বুঝতে পারছে। তোমার কি জ্বর এসেছে আবারও? না না তো। তাহলে এইভাবে কাঁপছো কেন? ভাইজান, মনে হয় আপাও শরম পাইতেছে। তো হাসছিস কেন তুই? হ্যাঁ, লজ্জা পাও কি খারাপ কিছু নাকি? জাঙ্কুকের ধমকের সাথে সাথে ন্যান্সি চুপ হয়ে যায়। এদিকে তে বুঝতেই পারছে না যে জাঙ্কুক তার পক্ষ নিল নাকি তাকে নিয়ে মজা করলো। সুগার কাছ থেকে সে শুনেছে লোকটা নাকি ইন্ট্রোভার্ট স্বভাবের, কারোর সাথে তেমন একটা কথা বলে না। কিন্তু কই, এখন তো তার এমনটা মনে হচ্ছে না। সে তো দিব্যি তের সাথে মজা করছে। এর মানে কি তবে? কিন্তু সুগাও তো তাকে আর মিথ্যে বলবে না। আমি যাচ্ছি, আপনি রেস্ট নিন। কথাটা বলেই উত্তরে অপেক্ষা না করে তে সেখান থেকে চলে যায়। তুই আমাকে আগে কেন বলিসনি কুকি আমার ছেলের এই অবস্থা? আর আমরা কিনা আনন্দ করে এলাম। আহমা কাঁদছো কেন? তেমন কিছু তো হয়নি, তোমাকে চিন্তায় ফেলতে চাইনি তাই জানাইনি। এখন কি আমাকে জানতে হলে তোর ক্ষতি হওয়া লাগবে নাকি? শান্ত হও মা প্লিজ। কি শান্ত হব? তুই কি বুঝবি সন্তানের জন্য মায়েদের কতটা চিন্তা হয়। তুমি অবশ্য ঠিক বলেছো মা, আমাদের পেটে তো কখনো বাবু হবে না, আমরা কিভাবে বুঝবো? খবরদার, একদম আমার সাথে মজা করবি না। আচ্ছা মা, রাত হয়েছে, শরীরটা খুব খারাপ লাগছে, তুই ঘুমা কুকি, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা, তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। চুপ, একদম চুপ করে থাকবি। তুই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবি আর আমি কাছে থেকেও ঘুমাবো? বিদেশে অসুস্থ হলেও তো কখনো জানাস না। জানি কি হবে, তুমি তো যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দেবে, এখনো তো তাই করছো। যাও তো গিয়ে ঘুমাও। আমি তোকে আগেও বলেছি কুকি, এখনো বলছি, তুই আগে বিয়েটা কর, তারপর তোর বউয়ের হাতে সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো। তুমি তাও ঘুমাবে না মা, আমি সেটা ভালো করেই জানি। না ঘুমালে নাই, প্রয়োজনে বউ শাশুড়ি মিলে তোর সেবা করব। আহা জিন, ছেলেটাকে এবার একটু ঘুমাতে দাও তো। আচ্ছা, তোমরাও গিয়ে এবার ঘুমিয়ে পড়ো। তারপর সবাই সেখান থেকে চলে গেলেন, কিন্তু জিন জাঙ্কুকের পাশেই বসে রইলেন। ক্লাসে বসে তে মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিল। পাশে বসে জিসু কারোর সাথে ফোনে চ্যাটিং করছিল আর মুচকি মুচকি হাসছিল। হঠাৎ করে জিসুর হাত থেকে ফোনটা পড়ে যায়। তে ফোনটা উঠিয়ে জিসুর হাতে দিতে যাবে, তখনই স্যার ওদেরকে দেখে ফেলে। কি প্রেম করছো? স্যারের কথা শুনে তে অবাক হয়ে যায়। প্রেম? আর সে তো এসবের আগেও নেই পিছেও নেই। না না স্যার। কি না না? দেখি ফোনটা দাও তো। এদিকে জিসু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে। স্যার ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে লেখা দেখে সন্টু মন্টু জান। সন্টু মন্টু জান? সাইলেন্ট। স্যার আরো কিছু বলতে নেবে, তখনই ফোনটা বেজে ওঠে। এবার স্যার নিজেই ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। এই বিয়াদব ফাজিল মেয়ে, এখন উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ, আপনার জান জান বলা বের করব আমি। আপনি চিনেন আমাকে? হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে ফোনটা কেটে দেয় ছেলেটি। ছেলেটির এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, এমনকি স্যার নিজেও। তোমাকে আমি সহজ সরল ভাবতাম তে, সন্টু মন্টু জান লেখা দেখে ভাবলাম থাক, দুদিন পর ভার্সিটিতে যাবে, এখন তো প্রেম করতেই পারো। কিন্তু এখন তো দেখছি ঘটনা ভিন্ন, তুমি একটা ছেলেকে ডিস্টার্ব করছো। এদিকে স্যারের কথা কানে পৌঁছানো পড়বে তের হাত পা কাঁপছে। এমনকি জিসু বাদে তের বাকি সব বন্ধুরাও অবাক, কারণ ওপাশে কথা বলা ছেলেটি আর কেউ নয়, জাঙ্কুক। স্যার আর কিছু বলতে নেবে, তখনই তে, লিসা, জিসু, রোজ সবাই মিলে একসাথে কান্না শুরু করে দেয়। কি আশ্চর্য, তোমরা কাঁদছো কেন? স্যার আপনি যে ফোনটা হাতে নিয়েছেন সেটা তো তের ফোন নয়, ওটা তো জিসুর ফোন। কি? এটা জিসুর ফোন? তাহলে এই সন্টু মন্টু জান কি তোমার? এজন্যই তুমি ধরা পড়ে কাঁদছো?
স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। ও আচ্ছা, তেকে ধমক দেওয়া হয়েছে তাই তে কাঁদছে। জিসু না হয় কাঁদছিল ভয়ে যদি তে আমাকে সবটা বলে দেয় তাই, কিন্তু তোমরা দুজন কাঁদছিলে কেন? স্যার আমি ভেবেছি জিসু তের জন্য কাঁদছে, ভাবলাম আমিও তো তের বান্ধবী, তাহলে আমি কেন কাঁদবো না? আর রোজ তুমি? স্যার তে, লিসা আর জিসু তো আমারও ফ্রেন্ড, তাহলে আমি কেন কাঁদবো না? বুঝলাম, কিন্তু তোমাদের দলে ছেলে সদস্যরা কোথায়, ওরা কেন কাঁদছে না? এটা বলেই স্যার ছেলেদের বেঞ্চের দিকে তাকিয়ে দেখলো সুগা বুগা মারসু হয়ে একে অপরের গলা ধরাধরি করে কান্নাকাটি করছে। আরে এই তিনটারে তোরা থামা, আমি কোনো পানিশমেন্ট দেব না। তোরা সবাই থাম প্লিজ, আর আমাকে ক্লাসটা নিতে দে। থ্যাংক ইউ স্যার। এই জিসু, তুই সত্যি করে বল তো, তুই ভাইয়ার নাম্বার কোথায় পেলি? কোথা থেকে আর পাবো, তোর ফোন থেকে চুরি করেছিলাম দোস্ত। কি, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের ফোন থেকে তার বড় ভাইয়ের নাম্বার চুরি, তাও আবার জাংকুকের নাম্বারটাই নিতে হলো? তাতে তোর কি রে, তোর তো এখন হবু বর আছে। আমার কিছুই হয়নি, কি হবে? কি তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া ফোন বের করে দেখাচ্ছি, তাকে যে রিকোয়েস্ট দিয়েছিলাম তাও ক্যান্সেল করে দিয়েছি। সবসময় উল্টাপাল্টা কাজ করিস তোরা, আর বকা খাই আমি। উনিও বকলো আমাকে আর স্যারও বকলো। মন খারাপ করে না গো বোকা রানী, সে তো আর জানতো না যে এটা তুই। জিসু প্লিজ, ভাইয়াকে আর তুই ডিস্টার্ব করবি না। ভাই যদি একবার জানতে পারে যে এটা তুই, তাহলে কি ভাববে উনি, ভাবতে পারছিস? সরি দোস্ত, আর এমনটা হবে না, সত্যি বলছি। সানা এই বাড়িতে এসেছে ঘন্টাখানেক হবে। এসে সে জাংকুকের রুমে বসে আছে। মায়া মায়া দৃষ্টিতে সে তাকিয়ে আছে জাংকুকের দিকে। তার মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, তার ভাই এতটাই সুন্দর, আসলে কি এতটাই সুন্দর, নাকি তার ভাই বলে এতটা সুন্দর লাগে, কি জানি বাবা। কে, কি দেখছিস? তোমাকে ভাইয়া। তুই আর বড় হবি না তাই না? না ভাইয়া, আমি সবসময় ছোটই থাকবো, বড় হতে মন চায় না। ছোট থাকলে সবাই অনেক বেশি ভালোবাসে। তুই আজীবন ছোটই থাকবি। সুগার থেকেও না তোকে অনেক ছোট লাগে, আর সুগাও তো তোকে ছোট বোনের মতো ট্রিট করে। ও সবসময় আমাকে আগলে রাখতো ভাইয়া, তোমার অবর্তমানে ও আমাকে বড় ভাইয়ের মতো টেক কেয়ার করতো। এই জন্য তো তোর প্রতি ওর আর ওর প্রতি তোর অনেক বেশি ভালোবাসা। এর মানে কি ভাইয়া, আমরা তোমাকে ভালোবাসি না? বাসিস, কিন্তু কম। একদমই না ভাইয়া, আমরা সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক মিসও করি। কিন্তু তুমি তো স্বার্থপর, সুইজারল্যান্ডে পড়তে গিয়ে ওই দেশে প্রেমে পড়ে গেলে, পড়া শেষ করে ওখানে জব নিলে, এমনকি ওখানে সেটেল হয়ে গেলে। এত সব কিছু মানে কি দাঁড়ায় বলো তো? আমরা তোমাকে ভালোবাসলেও তুমি আমাদেরকে একটুও ভালোবাসো না, তাই? আমি এতগুলো কথা বললাম তোমাকে, আর তুমি শুধু তাই বললে? কি বলবো বলতো, তুই যে ঝগড়ুটে, আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, ঝগড়ার আগেও নেই পিছেও নেই। আমি ঝগড়ুটে না, তোমার বউ হবে ঝগড়ুটে, দেখিও। তাহলে বউকে তোদের কাছে রেখে যাব। ইস, আমাদের থেকে দূরে থাকলেও বউকে রেখে দূরে থাকবে না, জানা আছে আমার সব। ওরে বাবা, তুই তো দেখি সব জানিস। জানবই তো, আমি কি অবুঝ নাকি? না, তুই আমার বুঝদার বোন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আজকে তোমার জন্য রান্না করব। তাই নাকি? হ্যাঁ ভাইয়া, তুমি বসো, আমি যাচ্ছি। সানার রান্না শেষ হতে হতে সুগা আর তে কলেজ থেকে চলে আসে। সানাকে বাড়িতে দেখতে পেয়ে সুগা দৌড়ে গিয়ে সানাকে জড়িয়ে ধরে। এদিকে সানার হাতের থেকে বাটি পড়ে যাবে যাবে অবস্থা, তখনই তে এসে সানার হাত থেকে বাটিটা নিয়ে নেয়। আমি তো সারপ্রাইজই হয়ে গেছি আপু, তুই বলিসনি কেন যে এসেছিস? ও মা, বললে কি আর সারপ্রাইজ পেতি? তাও ঠিক। কেমন আছো তে? ভালো আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওই দেখো, এখনো বাটিটা তোমার হাতেই আছে, আমাকে দাও। সমস্যা নেই আপু। এদিকে সুগা সানা হাত ধরে নিজের রুমের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, হালিম পরে খাবি আপু, আগে আমার ঘরে আয়, কত গল্প যে জমে আছে। সানাকে কিছু বলার সুযোগ না দিয়ে সুগা তাকে নিয়ে চলে যায়। তেকে সেখানে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ন্যান্সি বলল, ওমা, আপনি এমনি বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আফা? জি আপু, হালিমের বাটিটা সানা আপুকে কি দিয়ে আসবে? তো আপা, আমার হাতে তো মাছ কেবল কাটলাম, ফ্রিজে রাখতে আইছিলাম, এই হাত দিয়ে খাওয়ার নিয়ে গেলে আমারে দৌড়ানি দেব বড় ভাইজানে। খাবার সানা আপুর না? না, বড় ভাইজানে খাইবো, একটু কষ্ট করে দিয়ে আহেন। আচ্ছা। বলেই তে ইচ্ছা না থাকা সত্ত্বেও জাঙ্গুকে রুমের দিকে হাঁটা ধরলো। এই মানুষটার সামনে গেলে দুনিয়ার সকল জড়তা তার মাঝে কাজ করে। আমি কি আসবো? কে, সানা? উত্তরেতে কিছুই বলতে পারছে না, গলা থেকে যেন একটা শব্দ বের হচ্ছে না। দরজা খোলাই আছে। জাঙ্কুকে কথাতে তে এবার ভেতরে যায়, সাথে সাথে দুজনে চোখাচোখি হয়ে যায়। দৃষ্টি নামিয়ে নেয় তে। আপনার খাবার। এই কি, তুমি আনতে গেলে কেন? সানা কোথায়? সুগা আপুকে টেনে নিয়ে গেছে। তে কথা বলার ধরন দেখে জাঙ্কুকের হাসি পেলেও সে হাসলো না। ওহ আচ্ছা ঠিক আছে, এখানে রাখো। বাটিটা টি টেবিলের উপর রাখার পর জাঙ্কুক রেখে জিজ্ঞাসা করে, তোমার পরীক্ষা কবে থেকে? জি, আগামী সপ্তাহ থেকে।
ও আচ্ছা, প্রিপারেশন কেমন? ভালো। তুই কথা বলার ধরন দেখে জাঙ্কুকের মনে অনেকক্ষণ যাবত একটা প্রশ্ন ঘুরঘুর করছে। অন্যদিনের তুলনায় তের আজকের আচরণটা তার কাছে অন্যরকম লাগছে। তুমি এরকম চুরির মতো করছো কেন? কই না তো, আমি কি চুরি করব? চুরি করেছো তো বলিনি, চুরির মতো তো করছো। আমি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তে যেন এতক্ষণ এই কথাটি শোনার জন্যই অপেক্ষা করেছিল। জাঙ্কুক বলা মাত্র সে এক ছুটে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। বিষয়টা কি হলো? মেয়েটা একটু বেশি যেন সহজ সরল আর অদ্ভুত। জিন বারবার জাঙ্কুকে বারণ করছেন যেন আজই সে সুইজারল্যান্ডে না যায়। উফ মা, তুমি কেন বুঝতে পারছো না? আর থাকা যাবে না। আমি এখন যথেষ্ট সুস্থ আছি, আমার কোনো সমস্যাই হবে না। হ্যাঁ রে কুকি, বাবা মায়ের চেয়ে ওই ভিনদেশ তোর কাছে অনেক আপন, তাই না রে? উফ মা, তুমি প্রতিটা বার যাওয়ার সময় এমন বাচ্চাদের মতো কেন করো? হ্যাঁ করি, কারণ আমরা তোকে ভালোবাসি, অনেক বেশি মিস করি। আমিও তো তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি মা, কত করেই তো বললাম চলো সবাই মিলে সুইজারল্যান্ডে সেটেল হই। কেন? হ্যাঁ, সুইজারল্যান্ডে সেটেল হব কেন? বিনা কারণে আমরা নিজেদের জন্মভূমি ত্যাগ করব কেন? আচ্ছা বেশ, এখন রাগ করতে হবে না, যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই আমি। আচ্ছা ঠিক আছে রে, খুব সাবধানে যাস কেমন? তারপর জাঙ্কুক সবার থেকে বিদায় নিয়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। দু চোখের পাতা বন্ধ করে সিটে মাথা ঠেকে একটু আরাম করে বসে আছে জাঙ্কুক। সহজে তার বাংলাদেশে আসতে ইচ্ছা করে না, আবার এলে সকলে মায়া কাটিয়ে যেতেও ইচ্ছা করে না। অনেকক্ষণ গ্যালারিতে ঘাটাঘাটি করে এই ছবি সেই ছবি দেখে সে, কিন্তু কোনো কিছুতে তার মন বসছে না। মনটা কেন যে এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে, ভীষণ। কাকে সে মিস করছে সেটা সে জানে না, এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যাও নেই, সবকিছু জানতে নেই, কিন্তু সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সকালবেলা ফ্রেশ হয়ে বিছানার পাশে এসে ফোনটা হাতে নিল জাঙ্কুক। হ্যালো মা, কেমন আছো? ভালো কুকি, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি, শুধু মাথাটা একটু ব্যথা করছে। সে কি, কখন থেকে? বাড়িতে ফিরে একটু শুয়েছিলাম মা, ঘুম হচ্ছে না, আবার এত জার্নি করলাম, সম্ভবত এই জন্যই একটু আগে থেকে মাথা ব্যথাটা অনুভব করছি। দেখেছিস তো, যেতে না যেতে আরো অসুস্থ হয়ে গেছিস। কত করে বললাম যে আর কয়টা দিন থাক, শুনলি না আমার কথা। এখন তোর টেক কেয়ার করবে কে বলতো? রিল্যাক্স আম্মাজান, একটু মাথা ব্যথায় তো ঠিক হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না। তাছাড়া ইয়ন্তান তো আছেই, তাই না? সব সময় পাগলামি, কুকুর ছানা করবে তোর দেখাশোনা। কি যে বলো না মা, ইয়ন্তান কি মানুষের চেয়ে কম নাকি? অনেক ভালোবাসো আমাকে, বুঝেছো? আচ্ছা মা, আমি একটা কথা বলি। তুই অনুমতি নিচ্ছিস কেন কুকি? বল না, কি বলবি? খুব কি কষ্ট হচ্ছে? না মা, তুমি কি আসবে আমার কাছে, কিছুদিন এসে থাকবে? জিন এবার জাঙ্কুকের কথা শুনে চুপ থাকে, নিষ্পলক ভাবে দেখেন ছেলেকে। হ্যাঁ, তোর কি মন খারাপ কুকি? মন খারাপ? সত্যি কি তবে আমার মন খারাপ? কাউকে মিস করলে কি মন খারাপ লাগে? হবে হয়তো, মায়ের সাথে কথা বলে শান্তি তো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে মিস করা মানুষটি মা ব্যতীত অন্য কেউ। তবে কে সে যে না থেকেও সব জায়গাতেই আছে? না মা, আমার কেন মন খারাপ থাকবে? আমার মন ভীষণ ভালো আছে, জাস্ট তোমাদেরকে একটু মিস করছিলাম। এখন আমি রাখি মা, পরে কথা হবে, বাই। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তে ব্যাগ গোছানোতে ব্যস্ত ছিল, তার পরীক্ষা গতকালকে শেষ হয়ে গিয়েছে, তাই সে আজ তাদের বাসাতে ফিরে যাচ্ছে। তে বাড়িতে ফিরে দেখতে পায় তার ভাবি রান্না করছিল। হ্যাঁ রে, আসলি কেন? ওখানে তো পার্মানেন্টলি থেকে যেতে পারতি, নবাব নন্দিনী হয়ে গেছিস না তুই? আহা ইয়ঞ্জন, একটু থামবে প্লিজ। তে তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। সবিনের কথাতে তে আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়, আর ইয়ঞ্জনও বেশ জোরে জোরে তেকে শুনিয়ে সবিনকে বলতে থাকে, এতদিন তো পরীক্ষা শেষ হোক বলে বোনকে আহ্লাদ দিয়ে রেখেছো, এখন তো পরীক্ষা শেষ, আর বসিয়ে বসিয়ে কিন্তু খাওয়াতে পারবো না বলে দিলাম। এবার নিজের রাস্তা নিজেকে দেখতে বলো, হয় চাকরি বাকরি কিছু করুক, নয়তো বিয়ে শাদী দিয়ে দাও, অনেক করেছে আরামায়েশ। সবিন তারপর কিছু বলেছে কিনা তে তা শোনেনি, তবে ইয়ঞ্জনের কথা শুনে তার চোখ থেকে জল পড়তে শুরু করে। ভাই ভাবির সংসারে বুঝি সে এতই বেশি হয়ে গেছে, হাতে উল্টো পিঠে চোখ মুছে নেয় সে। ইয়ঞ্জন না বললেও সে এবার থেকে চাকরি করত। পরের দিন সকালবেলা তের ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে চুলায় ভাত বসিয়ে দেয়, তারপর রান্না বান্না শেষ করে উঠান ঝাড়ু দেয়, থালা বাসন ধুয়ে ফেলে। তখন ইয়ঞ্জন তের কাছে এসে বলে, শোন, জেনি ফোন করেছিল, শোরুমের মালিকের সাথে কথা বলেছে, তারা আজই যেতে বলেছে তোকে। ভাবি, কাল থেকে যাই প্লিজ।
আসলে আজকে আমাদের বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি কথা দিয়ে ফেলেছি ওদেরকে। কালকে যাব বললেই হবো, যেন ওটা ওর মামার বাড়ি, যখন মন চাইবে তখন যাবে। চাকরি কি তোর চেহারা দেখে দেবে নাকি? আজ না গেলে যখন অন্য কাউকে নিয়ে নেবে তখন আবার বসে থাকবি নতুন চাকরির জন্য, বসে বসে গিলবি। ওই আশা বাদ দে। ইউনজুনের কথাতে তে বলার মতো কিছুই নেই। আবার চাইলে সে অনেক কিছুই হয়তো বলতে পারে, কিন্তু যাদের আশ্রয়ে থাকছে খাচ্ছে তাদের মুখের উপর বলবেই বা কি করে? এ কথাও তো সত্য যে চাকরিটা তার খুবই প্রয়োজন। কোনো রকম কান্নাকাটি ছাড়া এখনই যাবি। তেও তাই করলো, রেডি হয়ে শোরুমের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অন্যদিকে জাংকুক তার অফিসে বসে বসে লাঞ্চ করছিল। তখনই তাকে তার বন্ধু হ্যাচান ফোন করে। কি রে জাংকুক, খাচ্ছিস নাকি? পরে ফোন করব। আরে না না, সমস্যা নেই, বল। তোকে ফোন করেছি একটা দরকারে রে। তা আমি জানি, নয়তো গার্লফ্রেন্ডকে কল না দিয়ে কি হ্যাচান আমাকে কল করে? আচ্ছা বল তো কি দরকার? আর বলিস না রে দোস্ত, আগামীকালকে গার্লফ্রেন্ডের জন্মদিন। তো ওকে ড্রেস থেকে শুরু করে কসমেটিক, জুতা সবই গিফট করতে চাচ্ছি, কিন্তু সমস্যা হলো এইসব মানে মেয়েদের জিনিসপত্র কেনা আমি না একটু পারি না। তুই তো সানা আর আন্টির জন্য সবসময় নিজে পছন্দ করে সবকিছু কিনিস, তোর পছন্দ জোস, তাই ভাবলাম তুই হয়তো পারবি আমাকে সাহায্য করতে। বাপরে, গার্লফ্রেন্ডের জন্য ড্রেস কসমেটিক পছন্দ করে দেওয়ার জন্য সুদূর বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের বন্ধুকে ফোন করেছিস? ভাই, তোর নাম তো গিনিস বুকে দেওয়া উচিত। উফ, পিঞ্চ মারিস না তো সবসময়, যখন নিজের কেউ আসবে তখন বুঝবি, বুঝলি? অত বুঝে কাজ নেই আমার, কি পছন্দ করতে হবে দেখা। ওয়েট দোস্ত, আমি শোরুমে আছি, দেখাচ্ছি তোকে, দাঁড়া। কথাটা বলেই হ্যাচান তার ফোনের ব্যাক ক্যামেরা অন করে। কাউন্টারে গিয়ে ওনারকে বলে, আমি জুয়েলারি কসমেটিক্স এসব দেখতাম, এদিকে সেলসম্যান কোথায়? জি আমি ডেকে দিচ্ছি। তে, এই তে এদিকে আসো তো। তে নামটি শোনার সাথে সাথে জাংকুক ফোনের স্ক্রিনের দিকে তাকায় এবং দেখতে পায় ঝাড়ু হাতে তে তড়িঘড়ি করে এদিকে আসছিল। এবং এটা সেই তে যার নামটা জাংকুকের মনে প্রথম এসেছিল। কিন্তু মেয়েটা এখানে কেন, আর তাও ঝাড়ু দিচ্ছে? তে, উনি কি কি দেখবে দেখাও তো। ওনার কথা তেতে হাসার চেষ্টা করে কসমেটিকের সাইডে গেল। ঘেমে চেহারা অবস্থা খারাপ, তার হাত দিয়ে বারবার ঘাম মুছেও কোনো লাভ হচ্ছে না। কি লাগবে স্যার বলুন। হ্যাচান হেডফোন লাগিয়েছিল বিধায় জাংকুকে কথাতে শুনতে পায় না। হ্যাচানের কথা অনুযায়ী তে একে একে সব বের করে সামনের ডেস্কের উপরে রাখে। জাংকুক তখনও তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল। মেয়েটার প্রতি একটা সফট কর্নার বোধহয় রয়েছে তার। একটানা প্রায় 2 সপ্তাহ কাজ করে শরীর নেতিয়ে গেছে তের, তাই বস আজকের জন্য ওকে ছুটি দিয়েছে। দুপুর পর্যন্ত কোনো রকম একটু ঘুমিয়েছিল সে। ঘুম থেকে উঠে গোসল করে অল্প কিছু খেয়ে নেয় সে। তে, ইভানকে নিয়ে একটু দোকানে যাস তো। কিছু কি লাগবে ভাবি? না, কিছু কিনে দিস ওকে, বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। আমিই নিয়ে যেতাম, কিন্তু কোমরে ব্যথাটা বেড়েছে, আবার হাঁটতে কষ্ট হয় এখন। আচ্ছা ভাবি, তুমি বিশ্রাম করো, আমি নিয়ে যাচ্ছি ওকে। তে ভাবলো এই সুযোগে বন্ধুদের সাথে একটু দেখা করা যাবে। দুপুরবেলা রোদ কমতেই জমানো কিছু টাকা আর ইভানকে কোলে নিয়ে তে বেরিয়ে পড়ে। আগে ফ্লেক্সি লোডের দোকানে যেতে হবে, কোনো একজনকে ফোন করে দেখা করার কথা বললেই হবে, সে বাকিদের জানিয়ে দেবে। কিন্তু হঠাৎ করে তের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িটাতে কেমন যেন একটু চেনা চেনা লাগছে। জানালার কাজ নামিয়ে স্টিয়ারিং এর উপর এক হাত দিয়ে ছেলেটি যখন মাথা বের করলো, তখন অজান্তে তের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠলো। আরে আপনি? কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কবে এসেছেন? আজকে সকালে এসেছি। এদিকে ইভান গাড়িতে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তে যেন কোনোভাবে ওকে সামলাতে পারছে না। জাংকুক একটা মুচকি হাসি দিয়ে ইভানের দিকে 2 হাত বাড়িয়ে দেয়। ইভানও একদম লাফ দিয়ে জাংকুকে কোলে চলে যায়। তোমাকে তো জানলা দিয়ে নেওয়া সম্ভব নয়, তুমি ওদিক দিয়ে গাড়িতে ওঠো। তেকে এক প্রকার বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়। তো কোথায় যাচ্ছিলে? এমনি ইভানকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম আর কি। তারপর ভেবেছিলাম বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব। ও আচ্ছা, তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সমস্যা নেই। আপনি হঠাৎ দেশে আসলেন যে, কোনো জরুরি কাজে নাকি? আরে আর বলো না, তোমার আন্টির মাথায় ভূত চেপেছে। কয়েকদিন ধরে খুব কান্নাকাটি করছিল দেশে আসার জন্য। আসার পর এখন আরেক কাহিনী শুরু করেছে। কাহিনী? কি কাহিনী? কি আবার বিয়ে করতে বলছে? বেশ তো, করে ফেলুন। তারপর বাজারে একটা ফ্লেক্সি রোডের দোকানের সামনে গাড়ি আসতেই তে বলে ওঠে, বেশ বেশ, এখানেই নামিয়ে দিন আমাকে। জাংকুক কিছু না বলে তেকে সেখানে নামিয়ে দিয়ে সোজা বাড়িতে চলে আসে।
সে যখন বাড়িতে ঢোকে তখনই সুগা বাইক নিয়ে বের হয়, নিশ্চয়ই তার সাথে দেখা করতে যাচ্ছে। জাঙ্কুক বাড়ির ভেতর ঢুকতে ন্যান্সি শরবত হাতে এগিয়ে আসে। জিন রান্নাঘরে টুকটাক কাজ করছিল, সেসব ছেড়ে ছেলের কাছে এসে বলে, হ্যাঁ রে কুকি, সকালে আসতে না আসতে কোথায় চলে গিয়েছিলি? একটু দরকার ছিল। ও আচ্ছা, বিকালে আর কোনো দরকারি কাজ রাখিস না? কেন? মেয়ে দেখতে যাব। কি আজব, এর মাঝে মেয়ে দেখার ডেটও ফিক্স করে ফেলেছো? অবশ্যই, তোরা সে তো অনেকদিন ছিলাম, আর কত? এত তাড়াহুড়ো করার কি আছে বলো তো মা? কারণ আমার একটা বৌমা চাই। জিনের কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শরবতের গ্লাসটি সেন্টার টেবিলের উপর রেখে সোজা হয়ে বসে। মেয়ে দেখতে যেতে হবে না মা, কারণ আমার একজনকে ভালো লাগে আর আমি তাকেই বিয়ে করতে চাই। সত্যি? কাকে? কে সে জাঙ্কুক? তুই কার কথা বলছিস? জেনি মা, আমি জেনির কথা বলছি। জাঙ্কুকের কথা শুনে বজ্রাহত হলেন জিন। জাঙ্কুক যে কাউকে পছন্দ করতে পারে এটা সে কখনো ভাবতেই পারেনি। বাবা, তুই ভেবে বলছিস? আজব, বিয়ের মতো একটা ব্যাপার না ভেবে কেন বলবো? না মানে আমি ভাবছিলাম যে তোর গার্লফ্রেন্ড আছে, তাহলে জেনি কি তোর গার্লফ্রেন্ড? তোদের কি আগে থেকে সম্পর্ক রয়েছে? না মা, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দেখা বা কথাও তেমন হয়নি, ভালো লাগে এটাই জানি। আর আমার গার্লফ্রেন্ড আছে ভেবেছো মানে? তাহলে তোর হাতে খামচির দাগ কেন ছিল? কে দিয়েছিল? আরে মা, ওটা কোনো গার্লফ্রেন্ডের নয়, তবে তোমার ভাষায় তাকে অপ্রেমিকা বলা যায়। তাহলে ওই অপ্রেমিকাকে কেন বিয়ে করতে চাচ্ছিস না? এটা কেমন ধরনের প্রশ্ন মা? বললাম তো আমার জেনিকে ভালো লাগে, ওকে কি তোমার পছন্দ নয়? না হলে বলে দাও, বিয়ে টিয়ে করা লাগবে না, বাদ। রাগ করছিস কেন? আমি তো এমনিতেই জিজ্ঞাসা করছিলাম, জেনিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুই যখন ওকে বিয়ে করতে চাচ্ছিস তখন আমি প্রস্তাব পাঠাবো, তুই চিন্তা করিস না। চিন্তা আমি এমনিতেও করছি না, বিয়ে তো আর নিজের হাতে না, আল্লাহর হাতে। এভাবে বলছিস কেন? আমার ছেলে কি ফেলে দেওয়ার মতো নাকি? তা হতে যাবে কেন? সন্তানদের নিয়ে মায়েরা সবসময় বাড়াবাড়ি করে। হয়েছে, এখন চুপ থাক। জাঙ্কুক এবার সত্যি চুপ হয়ে গেল, তার ক্লান্ত লাগছে, এখন ঘুম দরকার। তাই সে এ ব্যাপারে আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে যায়। সন্ধ্যাবেলা ইয়নজুনের জরুরি ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে সোবিন। ইয়নজুন তখন বারান্দায় বসে বসে ফল কাটছিল। কি হয়েছে, এত জরুরি ভাবে আসতে বললে কেন? এমন হুটহাট ছুটি আনা যায় নাকি? আরে সুগার মা বাবা এসেছে আর জাঙ্কুকও এসেছে, হঠাৎ ওনারা আসলেন কেন? জানি না, তবে ফল মিষ্টি সব ওরাই এনেছে। ঘটনা তো সুবিধার লাগছে না আমার। ও আচ্ছা, আমি দেখছি। তে আর ইভান কোথায়? জানি না, ইভানকে নিয়ে বেরিয়েছিল, এখনো আসেনি। সোবিন আর কিছু না বলে জাঙ্কুকদের বাড়ির সবার সামনে যায়। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। ইয়নজুনকে দিয়ে আমরাই ফোন করিয়ে আসতে বলেছি, তোমার কোনো সমস্যা হয়নি তো? না না আঙ্কেল, কি বলছেন? গরিবদের বাড়িতে আপনারা এসেছেন, এতে আমি ভীষণ খুশি হয়েছি। ভালো আছো ভাই? বিদেশ থেকে কবে আসলে? এই তো ভালো আছি ভাইয়া, আজকে সকালে এসেছি। তো কাজের কথায় আসি সোবিন, বলছিলাম যে তোমার শালিকা মানে জেনিকে আমার বড় ছেলে খুব পছন্দ হয়েছে। জেনিকে আমাদেরও ভীষণ পছন্দ। ছেলেকেও বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছিলাম আমরা। ভাবলাম চেনাশোনা ঘরে মেয়ে থাকতে বাইরের মেয়ে কেন আনবো? তোমরা তো আমাদের ঘরে মানুষই, কি বলো? আরে আঙ্কেল, আপনারা এত বড়লোক হয়েও আমাদের মতো গরিবদের সাথে এত ভালো সম্পর্ক রেখেছেন, এটাই তো পরম সৌভাগ্য। ইয়নজুন সোবিনকে ইশারা করে ডাকলে সোবিন কিছু একটা বলে ইয়নজুনের কাছে চলে যায়। তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি, খবরদার, ওই ছেলের সাথে জেনি বিয়েতে একদম রাজি হবে না। অমন বেয়াদব ছেলের কাছে আমি আমার বোনকে কিছুতেই বিয়ে দেব না। আরে ইয়নজুন, রাগ করো না। কবে কি না একটু রাগ দেখিয়েছে, এর জন্য তুমি ভুল সিদ্ধান্ত নিও না। জেনির সাথে জাঙ্কুকের বিয়ে হলে ভালোই হবে, কত বড়লোক ওনারা। দরকার নেই, সুগার সাথে তের বিয়ে হলেই হবে। আরে সুগার তে হচ্ছে বন্ধু, ওদের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি আমাদের এই আশা পূরণ না হয় তখন তো সব জলে যাবে। জাঙ্কুক যখন জেনিকে বিয়ে করতে চাচ্ছে তখন রাজি হয়ে যাও না। পরে সুগার সাথে যদি তের বিয়ে হয় তাহলে তো আমাদের আরো ভালো হবে, ওরা চারজনই সুখে থাকবে আর আমরাও। ইয়নজুন প্রথম না করলেও সোবিনের কথাতে সে রাজি হয়ে যায়। থেকে বাড়িতে পৌঁছে দিয়ে সুগা বাড়িতে ফেরে, আর বাড়িতে গিয়েই সে মায়ের কাছ থেকে খুশির খবরটা শুনতে পায়। জেনিকে তার ভাই পছন্দ করে শুনে প্রথম অবাক হলেও পরে আবার অনেক খুশিও হয়। মুহূর্তে সুগা মেসেঞ্জারের মাধ্যমে ওর সব বন্ধুদের খুশির খবরটাও জানিয়ে দেয়। জেনি বাড়িতে ফেরার পর থেকে গম্ভীর হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। জাঙ্কুকের সাথে জেনি বিয়ে ঠিক হয়েছে খবরটা শুনে তেও খুব খুশিই হয়েছে। সকাল 10টা, সোবিনতে কেউ শোরুমে যেতে বারণ করেছে কিছুদিনের জন্য। বিয়ে বাড়ি কাজের শেষ নেই, এই সময় তের বাড়ি থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। জাঙ্কুকের ছুটিও কম, এরপর আবার দেশে ফিরতে অনেক দেরি হবে, তাই বিয়েটা এখনই সেরে ফেলতে চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। টাকা পয়সা স্বল্পতার জন্য সোবিন একটু আপত্তি করেছিল প্রথমে, কিন্তু নামজুন তাকে আশ্বস্ত দিয়ে বলেছেন টাকা পয়সার ব্যাপারটা তারাই দেখে নেবে।
আপু উঠছো না কেন? সে কখন তো তোমার ঘুম ভেঙেছে, এখনো তো তুমি শুয়েই আছো। তোমার কি মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না এমনি বললাম। জানো তো আপু, জাঙ্কুক ভাইয়ের সাথে না তোমাকে দারুণ মানাবে। তাই নাকি? আচ্ছা তে ওনাকে তোর কেমন লাগে? কেমন লাগবে, উনি মানুষটা কিন্তু ভালো। জানো আমার 3 বান্ধবী কিন্তু ওনার প্রতি চরম লেভেলে ক্রাশ খেয়েছিল। তাই নাকি? তুই খাসনি? দূর যা, তুমি তো খুব ভালো করে জানো আমি কেমন। কিন্তু তুমি হঠাৎ এসব প্রশ্ন করছো কেন? ওনাকে কি তোমার পছন্দ হয়নি? তুমি কি বিয়েতে রাজি নও? আমি রাজি। একদিন কেটে গেছে বিয়ের বন্দোবস্ত করতে করতেই। বাড়ির বড় ছেলে বিয়ে বলে কথা, আয়োজনে কোথাও কোনো কমতি রাখেনি জিন। এর মধ্যে দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। কি আর বলবো আপু, আমার আদরের ছেলে কুকির কথা তো জানিসই। ওর বিয়েতে নাকি অনুষ্ঠান করতে পারবো না। তোরাই বল, এটা কোনো কথা? আমরা তো বাবা মা, আমাদেরও তো শখ আহ্লাদ আছে নাকি? ছোট ছেলে আছে একটা, ও কবে বিয়ে শাদী করে তার কোনো ঠিক ঠিকানা নেই। ততদিন বাঁচি নাকি মরি সেটা কে জানে বল। জাঙ্কুক তখন পাশের সোফাতেই বসেছিল। মূলত সে ড্রয়িং রুমে এসেছিল শপিং এ যাবে বলে, কিন্তু মা তো কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে। এগুলো আবার কি কথা বাবা? তোর বাপের কি টাকার অকাল পড়েছে? খালার কথা শুনে জাঙ্কুক নিরুত্তর। সে জানে তার বারণে কিছু যায় আসবে না, অন্তত বিয়ের আয়োজনের ব্যাপারে তো নাই। তার বাবা যে কমিউনিটি সেন্টার ভাড়া করে ফেলেছে এবং বেশ ঝাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন সে কথা ইতিমধ্যেই তার কানে চলে এসেছে। উফ মা, সময় তো চলে যাচ্ছে, কখন শপিং করতে যাবে আর কখন ফিরবে? তোমাদের মেয়েদের তো শপিং করতেও সময় লাগে তাই না? ছেলে কথাতে জিন গল্পে আসর ছেড়ে উঠে গেলেন। জাঙ্কুক, সুগা আর জিন যাচ্ছেন শপিং করতে। নামজুন অবশ্য বিয়ের আয়োজনে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই শপিং করতে যাওয়ার সময় নেই তার। যাওয়ার সময় ওরা জেনি আর তেকেও সাথে করে নিয়ে যায়। শপিং মলে গিয়ে তে তো হা করে তাকিয়ে থাকে, চারদিকে এত ঝলমলে আলো, কি সুন্দর। জেনিমা, তুমি বিয়েতে কি পরবে, লেহেঙ্গা নাকি শাড়ি? আপনাদের যা ইচ্ছে। আরে নিয়ে নাও আপু। টুকু ভাবি, এই সুযোগ কিন্তু বারবার আসে না মেয়েদের। তেমা বলো তো জেনির জন্য কি নেওয়া যায়? আমি কি বলবো, আপনাদের যা ইচ্ছে। যা বাবা, দুজন তো দেখি একরকমই। এই জাঙ্কুক, তুই বল না কি নেব? আমার মনে হয় লেহেঙ্গা বেশি ভালো হবে। হ্যাঁ ভাইয়া, আমি ওইটাই বলি। তাহলে এটাই ফাইনাল, আমরা লেহেঙ্গাই নেব। এরপর জিন জাঙ্কুক এবং সুগাকে নিয়ে অনেকগুলো লেহেঙ্গা থেকে একটা লেহেঙ্গা পছন্দ করে কিনে নেয়। আপু, লেহেঙ্গাটা দেখে বোঝা যাচ্ছে অনেক ভারী, সামলাবে কি করে বলো তো? তে চুপ কর তো, শুনে ফেলবে ওনারা। তে আর জেনিমা, শাড়ি তোমরা নিজেরা পছন্দ করে নাও। জিনের কথাতে জেনি শাড়ি নেড়েচেড়ে দেখতে লাগলো, কিন্তু তে চুপ করে বসেছিল। তে, তোমাকেও বলেছি শাড়ি পছন্দ করতে। না আন্টি, আমার লাগবে না। লাগবে নাকি লাগবে না সেটা আমি দেখব, তুমি পছন্দ করো। ওই সবুজ শাড়িটা দেখি তো। সুগার জাঙ্কুক একই সাথে একটা শাড়ি সেলসম্যানকে ইশারা করে দেখালো। আচ্ছা ভাইয়া, তুমি দেখো। না না থাক, তুই দেখ। তোমার বিয়ে ভাইয়া, আজ তোমার জন্য সবকিছুই ছাড়। এত ছাড় দেওয়া লাগবে না আমার, তুই দেখ। আরে না ভাইয়া, আমি তের জন্য দেখতে চেয়েছিলাম, তুমি দেখো। আরে সমস্যা নেই, একই রকম শাড়ি আমরা দুইটা নিয়ে নেব, তাহলেই তো হয়। আরে না না থাক না, জেনি আপু এই শাড়িটা নে। না না, শাড়িটা তুইই নে। ওদের মাঝেকার মিষ্টি ঝগড়া জিন অসহায় দৃষ্টিতে দেখছিলেন। শেষমেশ জাঙ্কুক ওর ভাইয়ের উপর রাগ দেখিয়ে সেলসম্যানকে বলল, ভাইয়া শাড়িটা দিন তো। সেলসম্যান শাড়িটা জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক শাড়িটা নিয়ে তের কোলের উপর রেখে বলল, শাড়িটা আমি তোমাকে বিয়েতে উপহার দিলাম, খবরদার কোনো বাহানা করবে না। জাঙ্কুকের কথাতে তে আর কিছুই বলতে পারলো না। এরপর সবাই শপিং শেষ করে শপিং মল থেকে বেরিয়ে আসে। তারপর জেনি আর তেকে বাড়িতে পৌঁছে দিয়ে জাঙ্কুক, সুগার, জিনও বাড়িতে চলে আসে। সকালে গায়ে হলুদ আর রাতে বিয়ে। হলুদের জন্য আলাদা করে কোনো অনুষ্ঠান করবে না বলে নিয়ম রক্ষার জন্য সকালে হলুদ মাখানো হবে। নিয়ম রক্ষাটা আসলে শুধু জেনিদের বাড়িতেই হয়। জাঙ্কুকদের বাড়িতে ওর কাজিন, ভাই, বন্ধু বান্ধব মিলে বাড়ির ছাদে গায়ে হলুদের জন্য বিশাল আয়োজন করেছে। বাড়িতে জেনিকে সাজাতে পার্লারের মেয়েরা চলে এসেছে। এরা বেশ নামি দামি পার্লারের লোক, অবশ্য হবেই না বা কেন। জিওর নাম জুনে বড় ছেলে বিয়ে বলে কথা, তিনিই তো ওদেরকে হায়ার করেছেন। এইটুকু দিলেই তো আমার মেহেদি দেওয়া শেষ, তারপর তেকে মেহেদি দিয়ে দেবেন। ইস না না আপু, আমি মেহেদি দেব না, আমার একদম ভালো লাগে না। চুপ, এত নিরামিষ কেন তুই? হ্যাঁ, আমার বিয়ে, সুতরাং আমার কথা রাখতেই হবে। আমার ভালো লাগে না তো। চলেই তো যাবো আজকে, রাখবি না আমার কথা? ওই পেয়েছো তো এক অজুহাত। আচ্ছা দেবো আমি, হ্যাপি তো? কথার মাঝে জেনি হাতের মেহেদি দেওয়া শেষ। এরপর তের পালা। মেহেদি দিতে তার বিরক্ত লাগলেও চুপ করে বসে থাকে সে। মেহেদি দেওয়ার পর শাড়ি পরা, সাজগোজ করা, এসব করতে করতে রাত হয়ে যায়। কি রে, হলো তোদের? আপু শেষ। জেনি, তোকে না খুব সুন্দর লাগছে। ইয়ঞ্জনের কথাতে জেনি মুচকি হাসলো। কিছুক্ষণ বাদে সবাই কমিউনিটি সেন্টারে চলে যাবে। এর মাঝে দুই গাড়ি ভর্তি লোকজন আগিয়ে চলে গেছে। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে তে আর জেনি। জেনি আজ শ্বশুরবাড়িতে চলে যাবে। এই দুঃখে কান্নাকাটি করে তে তো শেষ। তে এভাবে কাঁদছিস কেন বলতো? আমাদের তো আবার দেখা হবে নাকি? এভাবে কাঁদলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। ওদের কথা মাঝে সবিন তেকে ডাকলে তে সেখান থেকে চলে যায়।
তে বাইরে এসে দেখতে পায় তার বন্ধু বান্ধবীরা সবাই চলে এসেছে। কি রে, তোরা বের হবি কখন? এই তো এখনই বের হব। তুই জানা জেনিকে গিয়ে ডেকে আন, তোরা আগে চলে যা, গাড়ি আসতেছে। আমরা আর যারা আছি তারা ওদেরকে নিয়ে পরে গাড়িতে যাব। সবিনের কথাতে তে রুমে যায় জেনিকে ডাকতে, কিন্তু জেনি নেই। 3 রুমের এক রুমেও পাওয়া গেল না তাকে, ওয়াশরুমেও নেই। অদ্ভুত ব্যাপার। এবার সবাই একসাথে মিলে খোঁজা শুরু করে, কিন্তু পুরো বাড়ি তন্ন করে খুঁজেও জেনিকে পাওয়া যায় না। ওর গায়ে লেহেঙ্গা অলংকার সবকিছু বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা, কোথায় গেছে কেউ জানে না। তবে জাঙ্কুকদের দেওয়া একটা কিছু যে নেয়নি সেটা একদম স্পষ্ট। ফোনও বন্ধ। সবিন এবং ইয়ঞ্জুনের দিশেহারা অবস্থা। তে জেনি কোথায়? তে কাঁদছিল। ভাইয়ের এরকম প্রশ্নে বিস্মিত হয়ে সে ভাইয়ের দিকে তাকায়। আমি কি করে জানবো ভাইয়া? জেনির সাথে লাস্ট তুই কথা বলছিলি, তুই ছিল ওর সাথে। বল কোথায় গেছে ও? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি জানি না, আমি সত্যি জানি না জেনি আপু কোথায় গেছে। জানি না বলে তো শুনবো না। কোথায় গেছে ও? পালিয়েছে? সত্যি করে বল আমাকে, কার সাথে পালিয়েছে ও? আমি জানি না। তুই সব জানিস, তুই ওকে পালাতে সাহায্য করেছিস। তে মাথা নত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সবিন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু থেমে দম নিয়ে বলে, তুই যখন ওকে পালাতে সাহায্য করেছিস তখন ওর বদলে বিয়েটা এখন তুই করবি। আমি কেন ওনাকে বিয়ে করব? না না না, আমি বিয়ে করব না ওনাকে। তোর কোনো কথাই এখন আমি শুনছি না। তোর সাথে এখন জাঙ্কুকের বিয়েটা হবে। সবিন জিওন নামজনকে ফোন করার আগে তিনি খবর পেয়ে ছুটে এসেছেন। এসব কি মিস্টার কিম? কি শুনছি আমরা? আঙ্কেল, কি থেকে কি হয়ে গেল আমরা বুঝতে পারিনি। জেনি যে কেন চলে গেল, কোথায় চলে গেল কিচ্ছু জানি না আমি। ও এমন কিছু করবে সত্যি আমি বুঝতে পারিনি। সবিনের কথাতে নামজন কি বলবে সে বুঝতে পারছে না। তুমি কি বুঝতে পারছো সবিন? এটা শুধু বিয়ে নয়, আমার মান সম্মানের বিষয়। আমার বড় ছেলের বিয়ে, কত আত্মীয় স্বজন, অনুষ্ঠান আয়োজন সবকিছু ভেস্তে যাবে। মান সম্মান কি ফিরিয়ে আনা যাবে? কিচ্ছু হবে না আঙ্কেল। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বোনকে আমি জাঙ্কুকের হাতে তুলে দিতে চাই। ওকে তো আপনারা ভালো করে চেনেন, নতুন করে ওকে তো চিনতে হবে না। কিন্তু তে কি রাজি হবে? ও রাজি, কোনো সমস্যা নেই। জাঙ্কুক মানবে তো? জেনি পালিয়েছে শুনে তোমার আন্টির মাথা নষ্ট হয়ে গেছে, কান্নাকাটিও শুরু করে দিয়েছে। জাঙ্কুকের কানেও কথাটা চলে গেছে। জানোই তো আমাদের ছেলে কতটা ইন্ট্রোভার্ট, গম্ভীর হয়ে আছে, কোনো প্রতিক্রিয়াই এখনো দেখায়নি। এর কথা আমি অবশ্য জিনকে বলেছিলাম। তোমরা কি বলো না জেনে জাঙ্কুককে কিছু বলতে বারণ করেছি আমি। আঙ্কেল, আপনি বরং জাঙ্কুককে মানান, আমরা তেকে নিয়ে আসছি। জেনি পালিয়েছে শুনে জাঙ্কুক নিশ্চুপ হয়ে যায়। সে কষ্ট পেয়েছে, অপমানিত হয়েছে। বিয়ে না করে যদি এভাবে চলেই যাবে তাহলে আগেই কেন না করলো না? কেন বিয়েতে রাজি হয়ে শেষমেশ এভাবে তাকে আর তার পরিবারকে সবার সামনে অপদস্থ করলো? এক ধাক্কা সামলাতে না সামলাতেই সে আরেক ধাক্কা খায়। যখন তার বাবা এসে জেনির পরিবর্তে তের সাথে বিয়ের কথা বললেন, সে তো বিয়ে করতে রাজি নয়, তাই সে সাথে সাথে না করে দেয়। এখন কি বাবা হয়ে আমি তোর পা ধরবো বল? জেনি পালিয়ে গেছে, এই খবরটা অলরেডি সবাই শুনে ফেলেছে। জেনির বদলে তের সাথে বিয়ে হবে, এই কথাটাও এখন এক কান থেকে আরেক কানে চলে গেছে। এখন যদি তুই তেকে বিয়ে না করিস তাহলে তুই বুঝতে পারছিস কি হবে? আমাদের সাথে সাথে তের মান সম্মানও নষ্ট হবে। অযথা তোমরা এর মাঝে নির্দোষ মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ বলো তো? আমরা কিছু করিনি, ওর ভাই ভাবি বলেছে। তেও রাজি। বাবা তুই শুধু রাজি হয়ে যা। জাঙ্কুক কিছুক্ষণ ভাবলো, তারপর মা বাবা আত্মীয় স্বজন আর তের সম্মানের কথা ভেবে সে বিয়েতে রাজি হয়ে যায়। জেনির বদলে এখন বউ সেজে বসে আছে তে, পাথরের মূর্তির মতো হয়ে আছে। চোখ থেকে শুধু টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কমিউনিটি সেন্টারে সবাই থাকলেও সুগা নেই। সুগার ফুপি কানাডা থেকে সরাসরি এখানে আসবে, তাই সুগা তাদেরকে রিসিভ করতে গেছে। তাই তার জন্য আর অপেক্ষা করা গেল না, বিয়েটা খুব অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে যায়। লম্বা ঘুমটার আড়াল থেকে তে কিছুটা মাথা উঁচু করে তাকায়। সামনে অনেক মানুষজন থাকলেও তার দৃষ্টি গিয়ে আটকায় তার বন্ধু বান্ধবীদের দিকে। ওদের সবার করুণ আর অসহায় দৃষ্টি তের দিকে নিবদ্ধ ছিল। টুপ করে কয়েক ফোঁটা জল তার চোখ থেকে তার গালে এসে ঠেকে। হাতে থাকা টিস্যুর দ্বারা বেশ কয়েকবার সে অশ্রু মোছার বৃথা চেষ্টা করেছে। চোখের পানিও আজ ফুরাচ্ছে না যেন। খিদে পায়নি তোমার? খাবে চলো। না, আমি খাবো না। সানাও আর জোর করার সাহস পেল না। মেয়ে হওয়ার সুবাদে তের জায়গায় সে এক মুহূর্তের জন্য নিজেকে কল্পনা করেছিল। বিয়ের পর যতটা নাচ গান হওয়ার কথা ছিল ততটা না হলেও কম হয়নি। তবে যেই দুটো মানুষকে ঘিরে এত আয়োজন, এত নাচ গান, তারাই সর্বক্ষণ নিশ্চুপ থেকে গেছে। একজন কান্নাকাটি করে হলেও নিজের দুঃখ প্রকাশ করতে পেরেছে, কিন্তু জাঙ্কুক সে তো মনে কষ্টটাও কাউকে বোঝাতে পারছে না। এরই মাঝে সুগা কমিউনিটি সেন্টার এসে উপস্থিত হয়।
তখন ওর কাজিনরা নাচানাচি করছিল, চারদিকে শুধু গানের শব্দ। কিরে, তোদের মুখ এমন দেখাচ্ছে কেন? খেতে দেয়নি নাকি? খেতে দেবে না কেন? বিয়ের আগেই খেয়েছি আমরা। তোরা যে পেটুক সেটা আমি জানি, কিন্তু তোরা এরকম মুখ গোমড়া করে রেখেছিস কেন? তোদেরও বিয়ে হবে, কাঁদিস না। আর তোরা যে আমাকে ছাড়াই খেয়ে বসে আছিস, এখন কি আমি একা খাবো? তোকে ছাড়াই যে বিয়ে হয়ে গেছে তা কি তুই জানিস? হ্যাঁ, বাবা ফোন করে বলেছিল কি যেন সমস্যা হয়েছে, তার জন্য বিয়েটা নাকি তাড়াতাড়ি হওয়া দরকার। তাই আমি বলে দিয়েছিলাম বিয়ে যেন দিয়ে দেয়। কিন্তু ঠিক কি সমস্যা হয়েছিল তা তো বলেনি। বাই দ্য ওয়ে, তে কোথায়? ওকে তো দেখছি না। সুগার কথা শুনে সবার মুখে এবার কালো হয়ে গেল। কি হলো? তে কোথায়? ওদের কথার মাঝে সানা এসে সেখানে উপস্থিত হয়। আমার সাথে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। সুগা বন্ধুদের দিকে একবার তাকিয়ে সানার সাথে একটু দূরে যায়, তারপর একপাশে দাঁড়িয়ে বলে, বল এবার কি বলবি? সুগা, বিরাট বড় সমস্যা হয়ে গেছে, জেনি পালিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, কমিউনিটি সেন্টারে আসার কিছুক্ষণ আগে সে বাড়ি থেকেই পালিয়ে গেছে। তাহলে ভাইয়ের পাশে ঘুমটা দেওয়া মেয়েটা কে? তে। সুগা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বোনের দিকে। সে একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, তোরা কি আমার সাথে প্রাঙ্ক করছিস? না রে ভাই আমার, আমি মজা করছি না। না না, তে কখনো আমার অনুপস্থিতিতে বিয়ে করতে পারে না। তোরা আমার সাথে প্রাঙ্ক করবে বলে কি জেনি আপু এত বড় ঘুমটা দিয়ে রেখেছে? দাঁড়া, তোদের মজা আমি বের করছি। সুগা স্টেজের দিকে যায়। আপু, টুকু, ভাবি, ঘুমটাটা সরাও তো। সুগাকে সামনে দেখে তের কান্নার গতি আরো বেড়ে যায়। আর ঢং করতে হবে না, ঘুমটাটা সরাও বলছি। এখন থেকে কিন্তু আমি সম্পর্কে তোমার দেবর লাগি। ঘুমটা উঠাবে নাকি আমি উঠাবো? সুগার কথাতে তে যেভাবে বসা ছিল সেভাবেই বসে রইল। জাংকুক সহ সবাই নিশ্চুপ। সুগার দেরি না করে এক টানে তের মাথা থেকে ঘুমটাটা সরিয়ে ফেলে। ঘুমটার নিচে তেকে দেখে সুগার হাত পা যেন অসাড় হয়ে যায়। এখনো তার বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তে তাকে না জানিয়ে বিয়েটা করে ফেললো। সুগা কোনো সিন ক্রিয়েট করলো না, ঘুমটাটা যেভাবে ছিল সেভাবেই রাখলো। তারপর সকলকে অবাক করে দিয়ে হাসলো সে। আপু, আমার না খুব ক্ষুধা লেগেছে। জাংকুক যেমন নির্বিকার ছিল তেমনই রইল, সুগার দিকে একবারও তাকালো না। শুধু তেই অবাক হয়ে ঘুমটার আড়ালে তাকিয়ে রইল। সুগা এত স্বাভাবিক কেন? তাহলে কি সুগাও জানতো যে জেনির বদলে তের সাথে বিয়ে হচ্ছে? জেনেও সুগাওকে সাপোর্ট করলো না? খাবার খেতে বসা থেকে শুরু করে খাবার খাওয়া অবধি সুগা কারোর সাথে কোনো প্রকার কথাই বলল না। খাবার শেষ করে উঠে যাওয়ার সময় শুধু সকলের উদ্দেশ্যে বলল, অ্যাট লিস্ট কল করে তোরা আমাকে খবরটা জানাতে পারতি। বিদায় বেলাতে তের ভাই বা ভাবির জন্য একটুও কষ্ট লাগেনি, শুধু ইভান আর জেনির জন্য তার কষ্ট হয়েছে। জেনির উপরও রয়েছে তার চাপা অভিমান। যখন তে গাইতে উঠছিল তখন ইভান প্রচুর কান্নাকাটি শুরু করে দেয়। ফুপু কোথায় যায়? আমিও যাবো ফুপুর সাথে, আমি ফুপুর কাছে যাব। কাঁদিস না পাখি, আমরা কাল সকালেই তোর কাছে যাব। আর যা হয়েছে মেনে নে, তুই সুখী হবি ইনশাল্লাহ। তে উত্তরে ওদেরকে কিছুই বলতে পারেনি, শুধু অঝোর ধারায় মাথা নত করে কেঁদেছিল। বাড়িতে পৌঁছে জাংকুক আর কোথাও দাঁড়ালো না, তেকে রেখে নিজের রুমে চলে গেল। কিন্তু নিয়ম রক্ষার জন্য হলেও তেকে সেখানে থেকে যেতে হলো। কত মানুষজন এসেছে তেকে দেখতে। তোমরা তেকে ঘরে পাঠিয়ে দাও, অনেক ধকল গেছে মেয়েটার উপর, মানসিক অবস্থা ভালো না। এত ভিড়ের মধ্যে থাকলে আরো খারাপ লাগবে তার। ভিড় কমাও, যারা এসেছে মিষ্টি খাইয়ে পাঠিয়ে দাও, কাল সকালে এসে যেন বউ দেখে যায়। জিন তাই করলেন। সানা গেল সুগার রুমে। খাওয়া শেষ করেই সুগা চলে এসেছিল। সুগার দরজাও লক করা। সুগা, দরজা খোল, আমরা তেকে নিয়ে এসেছি, তুই আসবি না? বিয়েটা যখন আমাকে ছাড়াই হয়েছে তখন আমাকে ছাড়াই বাকি কাজ হয়ে যাবে। তুই যা এখান থেকে, বিরক্ত করিস না আমাকে। সানার কথা বাড়লো না, সে নিজের রুমে চলে গেল। তের পরনে জাংকুকে দেওয়া সেই সবুজ শাড়িটা, কিছুক্ষণ আগেই ভাই লেহেঙ্গা পাল্টে এই শাড়িটা পরেছে সে অবশ্যই ইচ্ছে করে শাড়িটা পরেনি, সানা পরিয়ে দিয়েছিল বলে মুখ ফুটে কিছু বলেনি। তবে সে এতটুকু তো বুঝতেই পেরেছে কেন তাকে এত শাড়ি থাকতেও সানা এই শাড়িটাই পরালো, কারণ শাড়িটা জাংকুকের পছন্দের ছিল। দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে তে। সানা আর কয়েকজন মেয়ে ওকে জোর জবরদস্তি করে এই ঘরে পাঠিয়ে দিয়েছে। জাংকুক ফুল দিয়ে সাজানো বিছানার উপর হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তে ইচ্ছে করছে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু কোথায় যাবে সে, আর থাকবে বা কিভাবে এখানে? একবার সে ভেবেছিল জিনকে অনুরোধ করে বলবে যেন ওকে সানার রুমে থাকতে দেয়, কিন্তু তার পূর্বে জিন অদ্ভুত একটা কাণ্ড ঘটান। তেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, মা আমি জানি তোমার সাথে হয়তো কাজটা অন্যায় হয়ে গেছে, তুমি হয়তো বিয়েতে রাজি ছিলে না, কিন্তু আল্লাহর উপর নিশ্চয়ই তোমার বিশ্বাস ভরসা রয়েছে। জন্ম মৃত্যু বিয়ে এটা তো আমাদের কারো হাতেই নেই, শুধুমাত্র আল্লাহই এগুলো নিয়ন্ত্রণ করেন।
নয়তো তুমিই বলো, সবকিছু ঠিকঠাক হওয়ার পরও জেনি কেন পালাবে? আল্লাহ তোমার সাথেই হয়তো জাঙ্কুকে জুটি লিখে রেখেছিলেন। আমার ছেলেটা খারাপ নয় মা, ওকে তুমি একটু গুছিয়ে নিও, একটু সামলে নিও, সম্পর্কটাকে একটু সময় দিও। এত কিছু শোনার পর তের আসলে তখন বলার মতো কিছুই ছিল না, আর না ছিল প্রতিবাদ করার মতো কিছু। কি নিয়ে বা প্রতিবাদ করবে? তিনি তো কোনো কথাই মিথ্যা বলেননি। তে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল, কিন্তু সে এখন কি করবে বুঝতে পারছে না। তাই সে রুমের ভেতরে পায়চারি করা শুরু করে, কিন্তু তার পায়ে যে নুপুর ছিল সে সেটা খেয়ালই করেনি। নুপুরের ঝুমঝুম আওয়াজে জাঙ্কুকের ঘুম ঘুম ভাবটা কেটে যায়। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে এদিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে। তের সাথে এর আগে সে অনেক কথাই তো বলেছে, কিন্তু আজ প্রথম তাকে তের সাথে কথা বলতে গিয়ে ভাবতে হচ্ছে যে সে কি বলবে। এভাবে হাঁটছো কেন? আকস্মিক জাঙ্কুকের কণ্ঠ শুনেতে একটু চমকে যায়। না না, মানে এমনি। শুয়ে পড়ো। কোথায় শুবো? আমার রুমে তো একটাই খাট, আমি যতটুকু জানি সবাই খাটেই ঘুমায়, কিন্তু তোমার এখানে থাকতে আপত্তি হলে অন্য রুমে গিয়ে ঘুমাও। আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু অন্য রুমে তো কেউ থাকতে দিল না, এখানেই দিয়ে গেল। শোনো, আমি অনেক মুভি সিনেমা দেখেছি, অনেক গল্প এবং উপন্যাসের বইও পড়েছি, তাই আমি জানি তুমি কি ভাবছো। আমার যতটুকু ধারণা তুমি অল্প হলেও মুভি দেখেছো, সেই মোতাবেক আমার ধারণা যদি মিথ্যা না হয় তাহলে তুমি চাইছো ফ্লোরে কেউ ঘুমাবে, নয়তো সোফায়। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এর কোনটাই পারবো না। এতটুকু সোফায় যেমন আমি শুতে পারবো না, তেমনি ফ্লোরে ঘুমানোর অভ্যেসও আমার নেই। দুঃখিত এজন্যই যে আমি কোনো স্যাক্রিফাইস করতে পারলাম না। খাটটা যথেষ্ট বড় আছে, 4 জন মানুষ অনায়াসে শোয়া যায়। তোমার কোনো সমস্যা হবে না, এতটুকু বিশ্বাস রাখো। ঘুমের মধ্যে কারো গায়ে হাত পা দেওয়ার অভ্যাস আমার নেই। আপনি অনেক রেগে আছেন তাই না? জানি আপনি জেনি আপুকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি এবার কি করতে পারতাম বলুন? আমার সত্যি কিছু করার ছিল না, বিশ্বাস করুন। আমিও চাইনি বিয়েটা করতে। জাঙ্কুক এতক্ষণ যে রাগ যেটুকু নিজের ভেতর লুকিয়ে রাখার অদম্য চেষ্টা করছিল, এবার আর জেনির নাম শুনে সেটা পারল না। সে তেকে ধমক দিয়ে বলল, ওই মেয়ের নাম মুখে নেবে না, আর কখনো যেন আমি ওর নাম না শুনি। ভালোবাসা কি এতই সহজ? তে চমকে গেল। ছলছল দৃষ্টিতে সে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এভাবে কেন কথা বলছেন? এর চেয়ে ভালো ব্যবহার তোমরা ডিজার্ভ করো না। বিরক্ত লাগছে আমার, সত্যি আমি আর সহ্য করতে পারছি না। কথাটা বলার পর জাঙ্কুক খেয়াল করলো তে কান্না করছে। তে, আসলে তোমার ভুল হয়েছে, আমি ভালোবাসতাম না ওকে, ভালো লাগতো। ভালোবাসা এতটা সহজ নয়। তাহলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? কারণ তোমাকে দেখলেই আমার জেনির কথা বেশি বেশি মনে পড়ে, যেটা আমি সহ্য করতে পারি না। সরি, আপনি ঘুমান। লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসে না। তে গিয়ে লাইটটা বন্ধ করে সোফায় বসলো। জাঙ্কুক আর কিছুই বলল না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ ঘুটঘুটে অন্ধকার রুমটিতে বসে রইল। তে যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সেটা নিস্তব্ধ রুমে খুব সহজেই বোঝা যাচ্ছে। জাঙ্কুক কি বা আর কি করবে, সেও তো পরিস্থিতির শিকার। গুড মর্নিং তে। গুড মর্নিং। ফ্রেশ হয়েছো? হ্যাঁ, একেবারে গোসল করে শাড়িটা পাল্টে ড্রয়িং রুমে আসো, কেমন? সে রুমের এক কোণে পড়ে থাকা লাগেজের কাছে যায়, শাড়ি বের করে সোফার উপর রাখে। পেটিকোট, ব্লাউজ আর ওড়না নিয়ে চলে যায় ওয়াশরুমে গোসল করতে। জাঙ্কুক ঘুম থেকে ওঠার আগে গোসল সেরে শাড়িটা পরে ফেলতে হবে, কিন্তু আনফরচুনেটলি তে গোসল করে এসে দেখে জাঙ্কুক বিছানায় নেই। তার মানে ঘুম থেকে উঠে গেছে, ঘরেও তো নেই। সে দ্রুত শাড়ি পরার চেষ্টা করলো। শাড়ি পরার পর আয়নায় দেখতে পেল জাঙ্কুক বারান্দা থেকে রুমে আসছে। এইদিকে লজ্জার সংকোচে কাবু হলো জাঙ্কুক একবারও তার দিকে চোখ তুলে তাকায়নি, সোজা ওয়াশরুমে চলে গেছে। তে শাড়ি পরা শেষ করে চলে আসছিল, ওই সময় আবার দরজায় কেউ নক করে। দরজা খোলাই আছে। সাথে সাথে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে তের বন্ধু বান্ধবীরা। তে এবার কেঁদেই ফেলে। গতকাল থেকে যে একাকিত্ব ফিল হচ্ছিল তার, এতক্ষণে সেটা ঘুচলো। ওরা ওদের মতো কথাই বলছিল, তখনই জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। আরে ওই তো দুলা ভাই এসেছে, ভালো আছেন ভাইয়া? উত্তরে জাঙ্কুক কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেল। তে, ভাইয়া কি রেগে আছে নাকি মন খারাপ? দুটোই। থাকতে তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, শুধু তাকে একটু সময় দে। আচ্ছা সুগা কোথায় রে? ওকে তো দেখলাম না। তোদের সাথে দেখা হয়েছে? দেখা হয়নি, রেগে আছে মনে হয়। আজব, ও কেন রাগ করবে? রাগ তো আমার করা কথা। ওর ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, এটা জেনেও কেন ও কিছু বললো না? সুগাকে ভুল বুঝিস না প্লিজ, ও কিছুই জানতো না, বিয়ের পরে সবটা জেনেছে। কিসের রিসেপশন? আমি কোনো রিসেপশনে যাব না। এমন করে না কুকি, কত মানুষজনকে ইনভাইট করা হয়েছে, খাওয়া দাওয়া সবকিছুর আয়োজনও করা হয়েছে, বোঝার চেষ্টা কর। আমার কিছু বোঝা লাগবে না মা, প্রথম ভুলটা আমার ছিল। ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, শত শত মানুষের সামনে অপমানিতও হয়েছি। আর দ্বিতীয় ভুলটা করেছো তোমরা। তোমরা কেন জেনি বদলে তের সাথে আমার বিয়ের অ্যানাউন্স করলে?
এখন আমাদের ভুলে মাসুল এই নির্দোষ মেয়েটা কেন দেবে বলো? একটাবারও তোমরা আমার মতামত জানার কোনো প্রয়োজন মনে করলে না? তোমাদের মান সম্মান বাঁচাতে গিয়ে ওই মেয়েটার সম্মানের কথা ভাবতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আমাকে বিয়েটা করতে হলো। কিন্তু তোমরা কি জানো কতটা খারাপ লাগে আমার? তেকে দেখলেই আমার জেনির কথা মনে পড়ে। আমি সহ্য করতে পারি না ওকে। অপমানে ঘৃণায় শরীর শিউরে ওঠে। অনেক হয়েছে, আমি আর কিছু করতে পারবো না, ব্যাস। কথাগুলো বলে হাতে থাকা তোয়ালেটা পেছনে ছুঁড়ে মারে জাঙ্কুক। চলে যাওয়ার সময় দেখতে পায় তোয়ালেটা পড়েছে তের গায়ে। হ্যাঁ রে সানা, সুগা কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ মা, ওর বন্ধুরা তো ওর ঘরেই। মা, সুগা কিন্তু আমাদের উপর খুবই রেগে আছে। সবাইকে দেখাচ্ছে ও খুব স্বাভাবিক আছে, কিন্তু আসলে তা নয়। সানার কথাতে জিন কিছুই বলল না। ছেলেকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়াতে তারও এখন অপরাধ বোধ কাজ করছে। সানা, তুই আর তে গিয়ে সুগাকে নাস্তাটা দিয়ে আয়। ওকে দেখলে রাগ কমতে পারে। জিনের কথাতে তে আর সানা গেল সুগার রুমে। তে সবাইকে নাস্তা এগিয়ে দিয়ে সুগারটাও এগিয়ে দিল। বাড়ির বউয়ের দায়িত্ব পালন করছিস? সুগা, তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস? তাহলে কিভাবে বলবো বল? সবচাইতে বেশি দোষ কি ওর নয়? ও কি পারতো না আমি আসা না পর্যন্ত অপেক্ষা করতে? দোস্ত, পরিস্থিতিটা আসলে কিরকম ছিল তোকে ঠিক বোঝানো সম্ভব নয়। নইলে তুই ভাব মস্তিষ্ক কতটা ফাঁকা হলে তোর পরিবার, এমনকি আমরাও তোকে খবরটা জানাতে ভুলে গেছি। এক্সকিউজ চাইলে অনেকভাবেই দেখানো যায়, কোনো ব্যাপার না। আজকে তে আর জাঙ্কুকে রিসেপশন হওয়ার কথা থাকলেও নামজন নিজের ছেলে মনে কথা ভেবে শেষমেশ রিসেপশনের অনুষ্ঠান বাদ দিয়ে দেন। তে সানার রুমে শুয়েছিল, তখনই সেই রুমে ন্যান্সি এসে বলে, আপা আপনি কি ঘুমাইছেন? না মানে ঘরটা পরিষ্কার করতাম আর কি। তে বুঝলো না পরিপাটি করা ঘর আর কি পরিষ্কার করা আছে। তাকে চুপ থাকতে দেখে ন্যান্সি বলল, বেশিক্ষণ লাগবে না আপা, আপনি ততক্ষণ বড় ভাইজানের ঘরে থাকেন, আমি ডাক দি মনে। তে এবার যা বোঝার বুঝে নিল। দুই মেরুর দুজন মানুষকে শুধু শুধু কাছাকাছি আনার বৃথা চেষ্টা করছে বাড়ির মানুষজন। সে একবার ভাবলো ড্রয়িং রুমে যাবে, কিন্তু সেখানে মানুষ গিজগিজ করছে, তাই সে জাঙ্কুকের রুমে গেল। জাঙ্কুকের রুম ফাঁকা, সম্ভবত জাঙ্কুক বারান্দায় আছে। তে তা দেখার জন্য সেখানে যায় এবং তার ধারণাই সত্য হয়। জাঙ্কুককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তে ফিরে আসছিল। তখনই জাঙ্কুক পিছু ডেকে বলল, শোনো। তোমার নুপুরের আওয়াজ শুনে বুঝেছি তুমি এসেছো। ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? কখনো কি ভেবেছি তোমার সাথে কথা বলতে হলে তোমার দিকে তাকাতে ইচ্ছে করবে না? হ্যাঁ সত্যি, তোমার দিকে তাকাতে আমার ইচ্ছে হয় না, এখন কষ্ট হয়, এর চেয়ে বেশি রাগ হয়। কখনো ভাবিনি ভালো লাগা মানুষকে এভাবে পাল্টে দেয়। এতদিন তো ভালোবাসা নানাবিধ নানা রকম গল্প শুনতাম, আর আমার বেলায় হলো কি? শুধুমাত্র ভালো লাগাটুকুই আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো। সেই বৃষ্টির রাতে যখন দেখলাম তোমার আপন ভাই তোমার ভাবের হাত থেকে বাঁচাতে না এলেও জেনে এসেছিল, তারপর কিভাবে যে ভালো লাগাটা বেড়েছে আমি জানি না। প্রথম কোনো মেয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করেছে, আর সেটা হলে তুমি। জেনির সাহায্যকারী মনোভাব, ভালো ব্যবহার, এসব দেখে ওকে ভালো লেগেছিল আমার। অন্যদিকে তোমার বোকা বোকা চাহনি, তোমার অসহায়ত্ব, তোমার উপর অত্যাচার, শোরুমে সেদিন তোমার ক্লান্ত চেহারাটা দেখা, সবকিছুই ছিল আমার তোমার প্রতি সফট কর্নারের অন্যতম কারণ। ভাগ্যে কি নির্মম পরিহাস দেখো, ভালো লাগা অপমান করে সফট কর্নারকে জীবনের সাথে যুক্ত করে দিয়ে গেল, যার প্রতি না চাইতেও প্রতিটা মুহূর্তে আমার অসহ্য ফিল হচ্ছে। যদি আমি তোমাকে একেবারে ছেড়ে দেই, তুমি আমাকে ক্ষমা করবে তো? তে এতক্ষণ মাথা নত করে জাঙ্কুকের কথাগুলো শুনছিল। শেষ কথাটি শুনে সেও জাঙ্কুকের দিকে তাকায়। কথাটা মনে হয় তার বুকে গিয়ে লাগলো। জাঙ্কুক এভাবে কেন বলল? আরে কাঁদছো কেন তুমি? না তো। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। তে কোনো কথা না বলে রুমে চলে আসলো। সে ভেবেই পাচ্ছে না ওইটুকু কথায় চোখে কোণে পানি আসতে হবে কেন। আজকাল কি চোখের পানিও বেশি হয়ে গেছে? দুঃখের সাথে সাথে বুঝি অশ্রু পাল্লা দিয়ে বাড়ছে। রাতের বেলা বাড়ি থেকে সব মেহমান চলে যাওয়ার পর জিন তেকে নিয়ে নিজের রুমে আসেন। নামজন সেখানে শুয়েছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা, তোমার ভাই ভাবি চলে গেছেন? জি। ওদের কথার মাঝে জিন এসে তের পাশে বসলেন, হাত ধরে বললেন, তে শোনো, যেহেতু তোমাদের বিয়েটা এমন হুট করেই হয়ে গেছে, তাই জাঙ্কুক এখনো রেগে আছে। ওর একটাই কথা, আমরা তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো বলো? আমরা তো ওকে তোমাদের বাসায় যাওয়ার কথা বলবোই, যতটুকু মনে হয় রাজি হবে না। এই ক্ষেত্রে তুমি কি ওকে রাজি করাতে পারবে? উনি যেতে না চাইলে জোর করাটা কি ঠিক হবে? বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাচ্ছ, স্বামী ছাড়া একা যাওয়াটা খারাপ দেখায়। মানুষজন নানান ধরনের কথা বলবে, তুমি একটু শান্তভাবে বললেই ও রাজি হয়ে যাবে, পারবে না? আচ্ছা
কিছুক্ষণ পর খাবার টেবিলে পরিবারের সবাই মিলে খেতে বসে। সানা আর তে মিলে সকলকে খাবার বেড়ে দেয়। জাঙ্কুক, তুমি সন্ধ্যাবেলা কোথায় চলে গিয়েছিলে? বাইরে। ওহ, যাই হোক, কাল কিন্তু তোমাকে আর তেকে নিতে আসবে সোবিন, তৈরি থেকো। নিতে আসবেন মানে? মানে বিয়ের পর মেয়েরা যে বাপের বাড়ি যায়, সানাও তো এসেছিল, মনে নেই? তো ও যাক, আমি কেন? আমি কোথাও যেতে পারবো না। এটা কেমন কথা কুকি? নিয়ম মানবি না? জাঙ্কুক জিনের কথার উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। আরে চিন্তা করেন না, তে আপারে তো ভাইজান রাগ দেখাইতে পারবো না। আপার প্রতি ভাইজানের অনেক মায়া। তা তুমি কি করে জানলে? আপনি যে কি কন্যা আপামনি, এসব কি জানার লাগে? চোখ দেখলেই কম যায়। কিছুক্ষণ পর তে জাঙ্কুকের রুমে আসে। জাঙ্কুক তখন সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। আজকেও কি সোফায় ঘুমাবে? না মানে তাহলে আমি উঠে যেতাম এখান থেকে। সোফাতেই ঘুমাবো। ওহ আচ্ছা, বলে জাঙ্কুক বিছানায় চলে যায়। তে সোফায় গিয়ে বসে। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে মনে সাহস সঞ্চয় করে। একটা কথা বলতাম। বলো। আপনি আমাদের বাসায় যাবেন না কেন? এমনি। এমনি কেন? জেনি আপু থাকতো বলে? তার কথা মনে পড়বে বলে? আপনি না তখন বলেছেন আপনি তাকে ভালোবাসেন না? হঠাৎ করে জেনির নাম শুনে মাথায় রক্ত উঠে যায় জাঙ্কুকের। তুমি কি পুরনো ঘা খুঁচিয়ে আরো অপমান করতে চাইছো আমাকে? জেনির নাম কেন বললে? আমি না বলেছি ওর নাম আমার সামনে বলবে না? এমনিতেই তোমায় দেখলে মাথা ঠিক থাকে না। আমি যাব না তোমাদের বাসায়, সেটা তো একবারই বলে দিয়েছি, তাই না? তে ভয়ে কান্নাই করে ফেলে। পাশের রুম থেকে সুগা অনেকক্ষণ যাবৎ সবকিছু শুনছিল, আর সহ্য করতে না পেরে সে এই রুমে আসে। তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? ছোট ভাইকে দেখে আর মাথা গরম হয়ে যায় জাঙ্কুকের। তে উঠে এসে সুগাকে থামানোর চেষ্টা করে। ওদের ঝগড়া শুনে বাড়ির সবাইও এই ঘরে চলে আসে। সানা এসে সুগার হাত ধরে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তুই এখানে কেন এসেছিস? তুমি ওর সাথে খারাপ আচরণ কেন করছো? ওর দোষটা কোথায়? ও তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়নি? ওকে নিয়ে যখন তোমার এত সমস্যা, তখন কেন তুমি তখন না করনি? জাঙ্কুক এবার রাগে কাঁপছে। সে কৈফিয়ত দিতে ইচ্ছুক নয়। বেরিয়ে আয় ঘর থেকে। তে করুণ দৃষ্টিতে তাকায়। সে কি করে বেরিয়ে যাবে? সুগাকে কি করে বোঝাবে? এখন শুধু সে তার বন্ধুই নয়, বরং তার বড় ভাইয়ের বউ। অবস্থা বেগতিক দেখে বাবা মা সুগাকে জোর করে নিয়ে যায়। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জাঙ্কুকের রাগ সীমা অতিক্রম করেছে। যেই মেয়ের প্রতি আমার চেয়ে আমার ভাইয়ের দরদ, মায়া, ভালোবাসা বেশি, তার সঙ্গে আমি সারা জীবন একসাথে থাকতে পারবো না। কথাটা বলে জাঙ্কুক প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো শুরু করে। আপনিও কি ভাবেন যে সুগার সাথে আমার সম্পর্ক রয়েছে? লিসেন, আমার ভাইকে আমি ভালো করে চিনি। ও যদি তোমাকে ভালোবাসতো, কিংবা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো, তাহলে আর কেউ না জানলেও মা জানতো। আর মা অন্তত সবটা জেনে শুনে তোমাকে আমার বউ করে আনতো না। শুনুন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো ওর নাম বলবো না। আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ফোর্সও করবো না। প্লিজ, আপনি আমার উপর রাগ করে সবাইকে ছেড়ে যাবেন না। এত রাতে বের হবেন না প্লিজ। জাঙ্কুক আর কিছুই বলে না। জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সকলে মিলে তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শোনে না। জাঙ্কুক সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কেটে গেছে 2 মাস। জাঙ্কুক আর সেদিনের পর বাড়িতে ফেরেনি। সুইজারল্যান্ডে ফেরত চলে গিয়েছিল, যার ফলে জাঙ্কুক আর টের মাঝেকার সম্পর্ক এখনো অপরিবর্তিত। এই 2 মাসের মধ্যে তেমন কোনো কিছুরই পরিবর্তন হয়নি। শুধুমাত্র লিসা আর জিসুর বিয়ে হয়ে গেছে। জাঙ্কুক অবশ্য প্রায় সময়ই মায়ের কাছে ফোন দিয়ে বাড়ির খোঁজ খবর নেয়, তবে তার বাবার সাথে সে কখনোই কথা বলে না। কারণ বাবার জন্যই তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে থেকে বিয়ে করতে হয়েছিল। নামজুনের শরীরের অবস্থা বেশ একটা ভালো নয়, যার জন্য সে বর্তমানে এখন বাসাতে রেস্ট নেয়, আর সুগা অফিস দেখাশোনা করে। তের যেহেতু কলেজ বন্ধ, তাই তাকে সারাদিন বাসাতেই থাকতে হয়। একদিন রাতের বেলা ডিনার করার পর টেবিল গুছিয়ে রেখে নামজুনকে দেখার জন্য তে নামজুন আর জিনের ঘরের দিকে যায়। তখন জিন নামজুনকে বলছিলেন, এভাবে কি হয় বলো তো? ছেলে বাউন্ডুলে হয়ে বিদেশে পড়ে আছে, মেয়েটা এখানে ছন্ন ছাড়া জীবন কাটাচ্ছে। এটা কি কোনো সংসার? এভাবে কি ওরা কখনো কেউ কাউকে বুঝতে পারবে? তো আমরা কি করতে পারি জিন? তেকে জাঙ্কুকের কাছে পাঠিয়ে দেই। ও কি রাজি হবে এতে? তাছাড়া যদি এতে বিপরীত হয়? বিপরীত কি হবে? তে একবার জাঙ্কুকের কাছে গেলে জাঙ্কুক তো আর ওকে তাড়িয়ে দেবে না। অন্তত জাঙ্কুক এটা কখনোই করতে পারবে না। এটা করাটাই ঠিক হবে, নয়তো দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। লুকিয়ে কারো কথা শুনতে হয় না, তবে এই কথাগুলোতে না শুনেও থাকতে পারেনি। দরজার আড়াল থেকে সমস্ত কথা শুনে সে আর ভিতরে যায়নি, নিজের রুমে চলে গেছে। পরে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করলে সবাই তাকে এতে সম্মতি জানায়। তার অবশ্যই তারা জাঙ্কুকের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া উচিত। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে বসে অনেক ভেবে চিন্তে নামজুন এবং জিন তে সুইজারল্যান্ডে যাওয়ার প্রসঙ্গ তোলেন। দেখো মা, আমরা কিন্তু তোমাকে জোর করছি না, শুধু রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট যে রাখতেই হবে এমনও কোনো কথা নেই।
তোমার ইচ্ছে না হলে যাওয়ার দরকার নেই। তে চুপচাপ তাদের কথা শুনছিল। এই মানুষগুলোর প্রতি সে ভীষণ কৃতজ্ঞ। এছাড়া ওই মানুষটার প্রতি তার কোনো টান কিংবা অনুভূতি না থাকুক, কাগজে কলমে তো সে তার স্বামী হয়, তার জন্য না হয় সে সুইজারল্যান্ডে গেলই। আমি যাব। জিন এবং নামজুন কেউই ভাবতে পারেনি যে তে এতে রাজি হবে। অবশ্য তে রাজি হওয়াতে তারা বেশ খুশি হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন অবধি তেকে এগিয়ে দিয়ে গেলেন নামজুন। সবকিছু বারবার করে বলে বুঝিয়ে দিয়েছেন। এই প্রথম তে বাংলাদেশে বাইরে কোথাও যাচ্ছে। প্লেনে ওঠার পর থেকেই ভয়ের সাথে নার্ভাসনেসও কাজ করছে তার। প্লেন ল্যান্ড করার পর জাঙ্কুকের অপেক্ষায় তে দাঁড়িয়েছিল। নামজুন বলেছিলেন তে পৌঁছে এয়ারপোর্টে জাঙ্কুকে পাবে, কিন্তু তাকে তো কোথাও পাওয়াই যাচ্ছে না। আরেকটু এগিয়ে যেতে ব্যস্তভাবে সামনে আসা এক ছেলের সাথে ধাক্কা লাগে তের। আম সরি ম্যাম। লোকটি তের দিকে হাত বাড়িয়ে দিলে তে হাত না ধরে উঠে দাঁড়ায়। এদিকে তে হাত না ধরে একাই উঠেছে বলে এগোতে লাগে সামনে থাকা ছেলেটির। ছেলেটি ভালোভাবে তেকে খেয়াল করে এবং বুঝতে পারে তে একজন বাঙালি। সে ব্যাপারটিকে আর না ঘাটিয়ে তেকে আবার সরি বলে সেখান থেকে চলে গেল। তেও লাগেজটি তুলে নিয়ে সামনে এগোতে থাকে। তার দু চোখ শুধু জাঙ্কুককে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে ঘরের মাঝে বারবার পায়চারি করছেন জিন, সাথে বারবার জাঙ্কুককে কলও করছেন। রিং হওয়া সত্ত্বেও জাঙ্কুক ফোন রিসিভ করছে না। জাঙ্কুক বরাবরই মায়ের কাছে ফোন দিয়ে বাড়ির খোঁজ খবর নিত, কিন্তু আজকে কেন ফোন রিসিভ করছে না সেটাই বুঝতে পারছে না জিন। নামজুন দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। রাত এখন 4:05 বাজে, তাহলে সুইজারল্যান্ডে এখন রাত 12:05 বাজে। তে হয়তো এতক্ষণে সুইজারল্যান্ডে পৌঁছে গেছে। এত রাতে মেয়েটা কোথায় আছে এখন? জাঙ্কুকের বাড়ির ঠিকানাও তো তেকে দেওয়া হয়নি। হ্যাঁ গো, জাঙ্কুক তো ফোন রিসিভ করছে না আর মেসেজও তো সেন্ড করছে না। তে সুইজারল্যান্ড যাওয়ার বিষয়টি জাঙ্কুককে আগে জানানো হয়নি। তাহলে জাঙ্কুক যে কোনোভাবে রাজি হতো না, এটা তারা সকলেই জানে। এজন্য তারা প্ল্যান করেছিল তেকে ফ্লাইটে তুলে দিয়ে জাঙ্কুককে খবরটি জানাবে। তখন থেকে বাড়িতে না নিয়ে ওর কোনো উপায় থাকতো না, কিন্তু এখন তো মনে হচ্ছে ঘটনা হিতে বিপরীত হয়ে গেল। ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিল সুগা। বাইরে লাইটে আলো জ্বলতে দেখে বের হয়। লিভিং রুমে বাবা মাকে পায়চারি করতে দেখে একটু অবাকই হয় সে। তোমরা এখনো না ঘুমিয়ে এখানে কি করছো? সুগাকে দেখে জিন এবং নামজুন দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। তের সুইজারল্যান্ডে যাওয়ার বিষয়টি সুগার থেকেও লুকিয়েছে সবাই। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর সুগা যখন তের কথা জানতে চেয়েছিল তখন তার মিথ্যা বলেছিল যে তে ওর বাবার বাড়িতে। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না তো, সব তো ঠিকই আছে। তোমাদের মুখ দেখে তো মনে হচ্ছে না যে সব ঠিক আছে। কিছু লুকাচ্ছ না তো তোমরা আমার থেকে? কিছুই না। কি লুকাবো আমরা? এবার যেন সুগার চিন্তাটা আরো বেশি বেড়ে গেল। সে হঠাৎ করে বলে উঠল, তের বিষয়ে ঘটিত কিছু লুকাচ্ছ না তো তোমরা? এবার সুগার থেকে লুকানো অসম্ভব। একটা লম্বা দম নিয়ে জিন সবকিছু সুগাকে বলতে শুরু করে। সবকিছু শুনে বিস্ফোরিত হয় সুগা। তোমরা আমাকে না জানিয়ে কাজটা কেন করলে? ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে এক ভুল তো করেছই, এখন আবার আরেক ভুল। এটা তো ভুল নয়, এটা হচ্ছে রিস্ক। কিভাবে ওকে তোমরা একা পাঠালে বলো তো? রাগে চেঁচিয়ে কথাগুলো বলে ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারে সুগা। আমার বন্ধুরা আমার জান, সব বন্ধুগুলো চেয়ে তেজে ব্যতিক্রম জানো না? ও বোকা স্বভাবের মা। তোমরা কাজটা একদম ঠিক করনি। ওর যদি কিছু হয় সত্যি বলছি খুব খারাপ হবে এবার। তারপর সুগা আর কিছু না বলে নিজের ঘরে চলে যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে তের, তাই লাগেজ মাটিতে রেখে লাগেজের উপরেই বসে পড়ে। 2 ঘন্টা সে এভাবেই বসে থাকে, এছাড়া সে করবেই বাকি। এতক্ষণে জাঙ্কুক আসেনি, এবার তার কান্না পাচ্ছে। সবাই বলেছিল জাঙ্কুক নাকি ওকে নিতে আসবে, কিন্তু আসেনি। ও অবশ্যই এমন কিছুই ভেবেছিল, কারণ জাঙ্কুক যে ওকে পছন্দ করে না সেটা তো ভালো করে জানে। তবুও সে অপেক্ষা করতে থাকে। তার কাছে কোনো সিমও নেই যে যোগাযোগ করবে। এক্সকিউজ মি। হঠাৎ কারো কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় তে। শর্ট স্কার্ট পরা একটি মেয়ে তার দিকে ঝুঁকে রয়েছে। আর ইউ বেঙ্গলি? তে উপর নিচ মাথা ঝাঁকায়। এবার মেয়েটি স্পষ্ট বাংলা ভাষায় বলে, আমিও বাঙালি, তবে ইন্ডিয়ান। আর তুমি? বাংলাদেশি। ওহ, আই সি। তুমি বাংলাদেশ থেকে এসেছো? কোথায় যাবে তুমি? জুরিখ শহরে। তুমি কি নতুন সুইজারল্যান্ডে? তোমাকে কেউ নিতে আসেনি? এতক্ষণ যাবত আটকে রাখা কান্নাগুলো যেন আবার ঝর্ণার গতিতে আসতে চাইছে। একে কাঁদছো কেন তুমি? আমাকে বলো কি হয়েছে? তে এবার মেয়েটিকে সব কথাই খুলে বলে। কেঁদো না তুমি, আমার বাড়িও জুরিখ শহরে। তোমার হাজবেন্ড তো এখনো আসলো না। তুমি আপাতত আজ আমার বাসায় চলো, কাল সকালে না হয় দুজনে মিলে তোমার হাজবেন্ডকে খুঁজবো। ছবি আছে তো? আছে। গুড, এবার বলো যাবে আমার সাথে? কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে জাঙ্কুকের, কিন্তু নেশা এখনো কাটেনি।
আজকে এক বন্ধুর পার্টি উপলক্ষে সারাদিন বাইরে ছিল সে। নেশার পরিমাণটা আজ বেশি হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না সে। তার কলিগ চ্যানেল তাকে বাড়িতে দিয়ে না গেলে সে হয়তো বোধ হয় আজকে বাসাতেই আসতে পারতো না। কি ভেঙেছে দেখার জন্য বহু কষ্টে সে উঠে দাঁড়ায়, হেলতে দুলতে এগিয়ে গিয়ে সুইচ টিপে আলো জ্বালায়। ফ্লোরে কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে, পাশে টি টেবিলে লেজ গুটিয়ে বসে আছে ইয়ন্তান। কাজটি যে সেই করেছে সেটা আর বুঝতে অসুবিধা হলো না জাংকুকের। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর কিচেনে গিয়ে ফ্রিজ থেকে লেবু এবং ঠান্ডা পানি বের করে শরবত বানায়। 3 গ্লাস শরবত খাওয়ার পর তার নেশার ঘোর কাটে। বেডরুমে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ইয়ন্তানকে বলে, অসময়ে ঘুম ভাঙালি, আবার গ্লাসও ভাঙলি, বড্ড জ্বালাচ্ছিস তো তুই। উত্তরে ইয়ন্তান কিছুক্ষণ ঘেউ ঘেউ করলো। ও যে কি বলে ওই ভালো জানে। জাংকুক বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। হোয়াটসঅ্যাপে মায়ের অনেকগুলো ফোন আর মেসেজও দেখতে পায়। সুইজারল্যান্ড? হতবাক হয়ে যায় জাংকুক। তাদের মেসেজ অনুযায়ী প্রায় 3 ঘন্টা আগে তার ফ্লাইট ল্যান্ড করেছে। সে কি করবে বুঝতে পারছে না। ততক্ষণে মায়ের নাম্বার থেকে আবারও কল আসে। কোথায় ছিলি তুই? ফোন কেন রিসিভ করছিলি না? মেসেজও দেখছিস না? কাজটা তোমরা একদম ভালো করনি মা, আমি যাচ্ছি এয়ারপোর্ট। জাংকুক ফোনটা কেটে দিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে পুরো এয়ারপোর্ট সে তন্ন তন্ন করে খোঁজে, বাইরেও খোঁজে, কিন্তু কোথাও সে থেকে পায় না। একসময় সে হাঁপিয়ে পড়ে, বুঝতে পারে এভাবে সে থেকে খুঁজে পাবে না, পুলিশের সাহায্য লাগবে। পুলিশ স্টেশনে যাওয়ার আগে তার মনে পড়লো তার কাছে তের কোনো ছবিও নেই। সে গাড়ি এক সাইডে পার্ক করে জিনকে মেসেজ করে তের কিছু ছবি পাঠিয়ে দিতে বলে। তে মেয়েটির সাথে তার বাড়িতে এসেছে। দুরুমে একটা ফ্ল্যাট, তবে বেশ নামি দামি বেশভূষা বাড়িটির। আগে ফ্রেশ হয়ে এসো। তে মাথা নাড়িয়ে সায় দেয়। ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েটি টেবিলে হরেক রকমের খাবার সাজিয়েছে। বসো এখানে। তে মেয়েটি পাশে খেতে বসলো। বাড়িতে কি আর কেউ থাকে না? না, আমি একাই থাকি। ও আচ্ছা, আপনার নাম কি? সুজি। আমি কিন্তু খ্রিস্টান, আর আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করেই বলো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম তেহং। কিম না, চিয়ন তেহং। আর আমি মুসলিম। আপনি ভালো আপু, ভাগ্যিস আপনার সাথে আমার দেখা হয়েছিল, নয়তো আল্লাহই ভালো জানে এখন আমার কি হতো। ডোন্ট ওয়ারি বেবি, গড যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, তোমার হাজবেন্ড কেন তোমাকে নিতে এলো না? তার সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক নয়, সে আমাকে পছন্দ করে না। তোমাদের মাঝে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয়নি? প্রশ্নটা শুনেতে একটু অস্বস্তিতে পড়ে যায়। না। আচ্ছা ঠিক আছে, অনেক জার্নি করে এসেছো, এখন একটু ঘুমাও, কাল সকালে গল্প করা যাবে। কথাটা সত্যি, তের অনেক বেশি ঘুম পাচ্ছিল। সে গুড নাইট বলে অল্প কিছু সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ে। আচমকা ঘুমের মাঝে সে অনুভব করে কেউ তার শরীরে হাত বুলাচ্ছে। চোখ মেলে তাকায় তে। সবুজ ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় সুজি অর্ধনগ্ন হয়ে তের উপর ঝুঁকে রয়েছে এবং শরীরে হাত বোলাচ্ছে। এসব আপনি কি করছেন আপু? সরুন প্লিজ। আপু, আপনি এমন করছেন কেন? স্টপ ইওর মাউথ বেবি। তে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে সুজির থেকে নিজেকে ছাড়ানোর। সে তো এটাই বুঝতে পারছে না একটা মেয়ে হয়ে সে কেন এমন করছে। পর মুহূর্তে তার মাথায় এলো, সুজি কি তবে লেসবিয়ান? তের মাথা কাজ করছে না। মনে মনে সে আয়াতুল কুরসি পড়তে লাগলো। সেই মুহূর্তে সে খেয়াল করলো বেড সাইড টেবিলে কাঁচের গ্লাসটি। গ্লাসটা হাতের মুঠে শক্ত করে ধরে জোরে আঘাত করে সুজির মাথায়, যাতে সুজি একটু দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তে দৌড়ে ঘরের বাইরে বের হয়। পেছন পেছন সুজিও আসতে থাকে। তে দৌড়ে মেন দরজার কাছে চলে আসে। ভাগ্যিস তালা দেওয়া ছিল না। সে দরজা খুলে দৌড়াতে থাকে রাস্তায়। পেছন পেছন সুজিও আসছে। এ দাঁড়াও বলছি, আমি বলছি দাঁড়াও। তে প্রাণপণে দৌড়াতে থাকে। সে সময় সুজি এবং তেকে এভাবে দৌড়াতে দেখতে পায় আগত গাড়িতে থাকা পুলিশ। এভাবে দুজনকে দৌড়াতে দেখে তাদের সন্দেহ হয়, তাই তারা ওদের ফলো করা শুরু করে। গাড়ি গিয়ে দাঁড় করায় তের সামনে। তে থমকে দাঁড়ায়। গাড়ি থেকে পুলিশ বের হয়ে দুজনকে ধরে ফেলে। কি হয়েছে, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? তে কান্নার জন্য ঠিক মতো কোনো কথাই বলতে পারছে না। তাই পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। থানায় গিয়ে তে কিছুটা শান্ত হয়। এমন কিছু কখনো তার সাথে হতে পারে বা হবে সে কল্পনাতেও ভাবেনি। শান্ত হন ম্যাডাম, কি হয়েছে আমাদেরকে বলুন। তে একে একে বিস্তারিতভাবে সবকিছুই বলে। সমস্ত ঘটনা জানার পর সুজিকে লকআপে আর থেকে সামনে বসিয়ে রাখে। সে শান্ত হয়ে চেয়ারে বসে আছে। হাত পা এখনো কাঁপছে, মনে হচ্ছে কোনো ঘোরের মাঝে আটকা পড়েছিল। তে কিছুক্ষণ পর পরিচিত কণ্ঠে নিজের নামটি শুনে চমকে পেছনে তাকায় তে। জাংকুক দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না। এক পলক নিশ্চুপভাবে তাকিয়ে থেকে উল্কার বেগে দৌড়ে গিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে সে। সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছে সে। শার্ট খামচে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে।
জাঙ্কুক কিছুই বলে না, শুধু আলতো ভাবে তের মাথায় হাত রাখে।